সবাইকে স্বাগত জানাচ্ছি প্রবাস দর্পণ নিয়মিত সংলাপে। আপনারা জানেন সারা বিশ্বে কোভিড-19 মহামারীর মানুষের আক্রান্ত মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে, একই সাথে সারা বিশ্ব জুড়ে বেকার সমস্যা বেড়ে চলছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের প্রবাসীরা নানান সমস্যায় জর্জরিত। এর মধ্যে লেবাননের অর্থনৈতিক বিপর্যয়ের ফলে হাজার হাজার প্রবাসী বেকার হয়ে মানবেতর জীবনযাপন করছেন। আবার লেবাননে অনেকে দেশে ফেরত আসার জন্য চেষ্টা করছেন, টাকার অভাবে আসতে পারছেন না। অনেকে ভিক্ষাবৃত্তি করে জীবনযাপন করছেন। মহান জাতীয় সংসদে লেবাননের বিষয়ে 3 জন সাংসদ তুলে ধরেছেন লেবাননের সমস্যা, তারপরেও সমস্যার সমাধান হয়নি। এর জন্য প্রবাসীদের মধ্যে হতাশা বিরাজ করছে। আজকে সংলাপ বিষয় লেবাননের প্রবাসীদের সমস্যার সমাধান কোন পথে। আমাদের আজকের প্যানেলে অতিথি হিসেবে আছেন মাননীয় সংসদ সদস্য, জাতীয় পার্টির প্রেসিডেন্ট সদস্য, অস্ট্রেলিয়ার সাবেক হাই কমিশনার লেফটেন্যান্ট জেনারেল অবসর মাসুদউদ্দিন আহমেদ এমপি। আমাদের সাথে সংযুক্ত হবেন সাবেক সাংসদ, যুবলীগের প্রেসিডেন্ট সদস্য, বঙ্গবন্ধু পাঠচক্রের সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ নবী নওয়াজ। আমাদের সাথে আছেন লেবানন প্রবাসী ভাই ভাই বোনেরা সংযুক্ত হতে পারেন। আছেন প্রবাস দমন চট্টগ্রাম পূর্বতন শাহরি আহসান। আমি যাব আমাদের প্রবাস দমন চট্টগ্রাম পূর্বতন শাহরি আহসানের কাছে। শাহরি, আমরা জানি যে লেবানন নিয়ে আমরা দীর্ঘদিন যাবৎ গত 6 মাস যাবৎ অনুষ্ঠান করছি। আমাদের অনুষ্ঠানে মাননীয় সংসদ সদস্যগণ, মন্ত্রী ও মন্ত্রীগণ উপস্থিত ছিলেন, কিন্তু তারপরে সমস্যার সমাধান হচ্ছে না। প্রতিদিন আমরা লেবানন থেকে শত শত মেসেজ পেয়ে থাকি এবং অনেক মানুষের কান্না জড়ির কণ্ঠে কিছু করার জন্য বলেন। আপনি যদি একটু একটু আপডেটটা দেন প্লিজ। জি, আপনাকে অশেষ ধন্যবাদ। আজকের অধিবেশনে সম্মানিত আলোচক যারা আছেন এবং দেশ ও দেশের বাইরে থেকে অনুষ্ঠানটি যারা দেখছেন, প্রত্যেককে সান্ধ্যকালীন শুভেচ্ছা জানাচ্ছি। আপনি প্রাসঙ্গিক যে প্রশ্নটি উত্থাপন করেছেন সেটির জবাবটা খুব সংক্ষেপে বলাটা একটু মুশকিল। তারপরও আমি বিশ্বাস করতে চাই বাংলাদেশ সরকারের বিভিন্ন পর্যায়ে নীতি নির্ধারক বৃন্দ, বিশেষ করে প্রায় 50 জনের অধিক সংসদ সদস্যবৃন্দ এবং বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বে যারা আছেন তেমন ব্যক্তিবৃন্দ এবং সুশীল সমাজের অনেক খ্যাতিমান ব্যক্তিরা বিষয়টি অবহিত আছেন। এবং আমি বিশ্বাস করতে চাই বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট দূতাবাসগুলো বিষয়টি খুব ভালো মতো জানেন বলে আমি বিশ্বাস করতে চাই। আমি 6 মাসেরও বেশি সময় যাবৎ একজন গণমাধ্যম কর্মী হিসাবে মধ্যপ্রাচ্যের যে প্রবাসী বাঙালিরা ওখানে কাজ করেন তাদের বিভিন্ন সমস্যাগুলো নিয়ে কাজ করছি এবং অত্যন্ত পরিতাপের সঙ্গে লক্ষ্য করি যে বিষয়টি যেভাবে গণমাধ্যম কর্মী হিসাবে আমাদের নখদর্পণে এসেছে বা আমরা উপলব্ধি করতে পেরেছি, সংশ্লিষ্ট যারা বিষয়টি অনুধাবন করার বিষয় বা যারা বিষয়টি নিয়ে কার্যকর ভূমিকা পালন করবেন কিংবা বিষয়টি নিয়ে যারা কাজ করবেন তারা ঠিক ততটা গুরুত্ব দিয়ে বিষয়টিকে উপলব্ধি করতে পেরেছেন কিনা এই বিষয়টি নিয়ে একটু সংশয় রয়ে যায়। তার কারণ হচ্ছে কোভিড-19 প্রভাব সারা বিশ্ব জুড়ে, সেটি একটি ভিন্ন বিষয় এবং তার প্রভাব মধ্যপ্রাচ্য পড়েছে, সেটি একটি আলাদা বিষয়। আমি এই বিষয়টিকে এক পাশে রেখে দিচ্ছি। আরেক পাশে আসি, যারা প্রবাসে থাকেন লাখ লাখ মানুষ। প্রবাসে বলতে আমি এখানে একটু উল্লেখ করতে চাই, বিশেষ করে মাননীয় সংসদ সদস্য যিনি আছেন, আমি তার দৃষ্টি আকর্ষণ করে বিষয়টি এভাবে উত্থাপন করতে চাই। প্রবাস বলতে আমরা মূলত মধ্যপ্রাচ্য প্রবাসী যারা আছে তাদেরকে নিয়ে কথা বলি। আপনারা জানেন ইউরোপের বিভিন্ন অঞ্চলে আমাদের প্রবাসী বাংলাদেশিরা থাকেন, কাজ করেন, শ্রম দেন এবং পয়সা উপার্জন করেন। তারা অপেক্ষাকৃত কিছুটা ভালো অবস্থানে, কোনো কোনো ক্ষেত্রে অনেক ভালো অবস্থানে আছেন। কিন্তু মধ্যপ্রাচ্যে বিশেষ করে সৌদি আরব, তারপর আপনার আবুধাবি, দুবাই, কাতার, মালয়েশিয়া, তারপর আপনার বাহরাইন, লেবানন, এইসব জায়গায় যারা আছেন, মানে এই প্রকার মধ্যপ্রাচ্যের যেসব জায়গা আছেন সেখানে আমাদের বাংলাদেশের শ্রমিকরা যারা যান তারা আপনারা জানেন তারা হালের গরু, জমি জমা ইত্যাদি বিক্রি করে বউয়ের গয়না বা যেটুকু শেষ সম্বল আছে সেটি বিক্রি করে দুটো পয়সা উপার্জনের ওখানে যান।
এবং আমি এটি বলতে চাই যে আমাদের প্রতিটা সরকার এই পর্যন্ত যতগুলো সরকার এসেছে তারা খুব বাহবা দেয় আমাদের রেমিটেন্স যোদ্ধাদেরকে, এত বাহবা দেয় যে তারা দেশের অর্থনীতিকে মজবুত করছে, দেশের অর্থনীতিতে বড় ধরনের ভূমিকা রাখছে এবং তাদেরকে সম্মানিত করার জন্য যা যা বিশেষণ আছে তা দেয়। প্রকান্তরে তারা যখন দেশে ফিরে আসেন ছুটিতে, বাংলাদেশ বিমানে আসুক বা যে বিমানে আসুক, এয়ারপোর্টে নামার পর এই লোকগুলো বাংলাদেশের নাগরিক বলে কেউ মনে করে না। তারা যে তুচ্ছ তাচ্ছিল্যের শিকার হন, তারা যেভাবে ইমিগ্রেশন থেকে শুরু করে, কাস্টমস থেকে শুরু করে, রাস্তায় বের হবার পরে ট্যাক্সি ড্রাইভার থেকে শুরু করে যেভাবে তারা লাঞ্ছিত বঞ্চিত হন, এগুলো দেখার কোনো কালে কাউকে দেখিনি। ওরা কি কষ্টটা করে চলেছে, এখনো করে। প্রশ্ন হচ্ছে এই রেমিটেন্সদের যে মুদ্রা বাংলাদেশে আসে সেটি দিয়ে স্ফীত হয় বাংলাদেশ ব্যাংক, এবং আমরা গর্বের সঙ্গে বলি বাংলাদেশে এত কোটি ডলার এই মাসে বিদেশ থেকে এসেছে, আমাদের রিজার্ভ পরিপূর্ণ হচ্ছে, আমাদের অর্থনীতিকে বড় করছে। কিন্তু এর অপর পৃষ্ঠায় যারা এই কাজটা করছে তাদের জীবনযাপনটাকে আমরা জানি, তাদের জীবনযাপনকে সরকারের নির্ধারক মহলের নখদর্পণে আছে? খুব স্বাভাবিকভাবে বলবে যে আমরা জানি, কারণ প্রতিটা দেশে দূতাবাস আছে। এখানে একটা প্রশ্ন আছে, দূতাবাসে অত্যন্ত মেধাবী কর্মকর্তারা কাজ করেন, অত্যন্ত খ্যাতিমান দূতাবাসের রাষ্ট্রদূতরা থাকেন, তারা নিশ্চয়ই কাজ করেন কূটনৈতিক পর্যায়ে একটা রাষ্ট্রের সঙ্গে আরেকটা রাষ্ট্রের সম্মেলনের জন্য, আমাদের জাতীয় পর্যায়ে বিভিন্ন কর্মের জন্য নিশ্চয়ই কাজ করেন, প্রচুর ভালো ভালো রাষ্ট্রদূতরা কাজ করেছেন। পাশাপাশি এটাও মনে রাখা চাই, এমনও কিছু কিছু দূতাবাস আছে, দূতাবাসের কর্মকর্তা কর্মচারী আছে যারা ওখানকার প্রবাসীদেরকে, মধ্যপ্রাচ্যের প্রবাসীদেরকে ওদের প্রজা হিসেবে গণ্য করে, দাসখত দিয়ে ওরা দূতাবাসে চলতে হয়। তারা পাসপোর্ট রিনিউ করতে গেলে 6 মাস 9 মাসে পাসপোর্ট রিনিউ হয়ে আসে না। তারা যদি কোনো কাজে ওখানে যায় তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়, কোনো সহযোগিতা পাওয়ার প্রশ্ন তো দূরের কথা, যে কাজে গিয়েছে সেই কাজের জবাবটুকু তারা তাদের কাছে পায় না। এত ভুরি ভুরি একেবারে দলিল দস্তাবেজ সহ প্রমাণ আছে, এবং এর যথেষ্ট সাক্ষ্য প্রমাণ আমাদের কাছে রয়ে গেছে। এখন আসি মূল কথায়। কোভিড-19 সবচেয়ে বেশি বিপদগ্রস্ত হয়েছে লেবানন প্রবাসীরা। লেবানন একটা দেশ, লেবাননটা হচ্ছে পৃথিবীর মাঝে সবচাইতে বিধ্বস্ত, বিপর্যস্ত, রাজনৈতিকভাবে অস্থির, অর্থনৈতিকভাবে পঙ্গু একটা রাষ্ট্র এখন বিশ্বে। সেখানে বাংলাদেশের শ্রমিকরা কাজ করেন, মেয়েরা গৃহপরিচারিকার কাজ করেন, পুরুষেরা শ্রমিকেরা কাজ করেন। যখন সেখানে প্রাকৃতিক বিপর্যয় ঘটলো, কোভিড-19 নয়, সেখানে আপনার বিস্ফোরণ ঘটেছে, বিস্ফোরণ ঘটার পর প্রচুর মানুষ মারা গেছে, সেই দেশে অর্থনীতিতে ধস নেমেছে, সেই দেশের রাজনৈতিক যে অবস্থা সেটা এতই অস্থির হয়েছে যে প্রতি ঘন্টায় প্রতিদিন মন্ত্রিত্ব বদল হয়েছে, প্রধানমন্ত্রী কে হবে সেটি পর্যন্ত নির্দিষ্ট করতে পারেনি। ওই ধরনের একটা অবস্থায় ওই দেশে অর্থনৈতিক বিপর্যয় নেমে আসে। নেমে আসার পর কি হয়েছে, সেখানে প্রচুর বাংলাদেশি মানুষ তাদের কর্মসংস্থান হারিয়েছেন। হারানোর পর তারা যেটা হয়েছে সেটি হচ্ছে, তারা যেটুকু টাকা জমা ছিল তারা তাদের মা, ভাই, বোন, অসুস্থ পিতা, বিবাহযোগ্য কন্যা ইত্যাদি চিন্তা করে কষ্ট সৃষ্টি যে টাকাগুলো জমিয়েছিলেন সেগুলো ধাপে 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 করোনাকালে দেশে পাঠাতে শুরু করেছেন, নিজে খেয়ে না খেয়ে, একইভাবে মধ্যপ্রাচ্যের অন্য অঞ্চল থেকে। এবং সেই কারণেই গত 6 মাস 7 মাস যাবৎ রিজার্ভের হার এত বেশি বাড়া বেড়েছে। আমরা খুব প্রশংসা করি, বাংলাদেশে এইভাবে রিজার্ভ কখনো আসেনি, বৈদেশিক মুদ্রা আসেনি, করোনাকালে যে বৈদেশিক মুদ্রা এসছে। এর উল্টো পৃষ্ঠে হচ্ছে আগামী 6 মাস পরে দেখবেন যে ওটা অর্ধেকে নেমে গেছে, কারণ তখন তাদের হাতে টাকা নেই, আর মুদ্রা পাঠানোর কোনো পথ নেই, তখন ওটা অর্ধেকে নেমে যাবে, এটা অন্তত আশঙ্কা করি আমরা। এখন প্রশ্নটা হচ্ছে, লেবাননে যে মানুষগুলো কষ্টে আছে তাদের দেখভাল কে করে, তাদের অভিভাবক কে, তাদের রাষ্ট্র কোনটা, তাদের সরকার কে, তারা কোন দেশের নাগরিক, এই জায়গাটায় তারা নিজেরা এখন হামারি কান্না করে। আপনি জানেন রূপক দা, আপনি এটার সঞ্চালক, আপনি জানেন এই অনুষ্ঠানে আমাদের অন্ততপক্ষে আমাদের 30 জন মাননীয় সংসদ সদস্য উপস্থিত ছিলেন। তাদের সামনে আমাদের যে মেয়েরা, একজন দুজন মেয়ে নয়, লেবানন প্রবাসী অন্ততপক্ষে 7-8-10 জন মহিলা, 7-8-10 জন পুরুষ অধরে কান্না করেছে, চোখের জল গড়িয়ে পড়েছে, ওরা চিৎকার করে কান্না করেছে। ওরা বলেছে যে আমার এই মুহূর্তে একটা রুটি খাওয়ার পয়সা নেই, 3 দিন ধরে না খেয়ে আছি। ওরা বলেছে যে আমাকে বাসা থেকে বের করে দিয়েছে, বাসা ভাড়া দিতে পারে না 6 মাস 9 মাস, আমি গ্যারেজের নিচে, গাড়ির নিচে ঘুমাই, আমি একটা মেয়ে, আমার নিরাপত্তাহীনতায় ভুগি আমি। তারা বলেছে যে উচ্ছিষ্ট ডাস্টবিন থেকে খাবার কুড়িয়ে কুড়িয়ে তারা খাচ্ছে। তারা বলেছে যে তারা জ্বর অসুস্থ একটা নাপার মতো ট্যাবলেট কেনার পয়সা তাদের কাছে নেই। তারা বলেছে তারা দূতাবাসে গিয়েছিল সহযোগিতা প্রার্থনা করার জন্য, দূতাবাস তাদেরকে কুকুরের মতো দরজা থেকে পুলিশ দিয়ে ডিঙিয়ে তাড়িয়েছে। তারা বলেছে যে তাদের খোঁজ খবর নেওয়ার জন্য ওই দেশে কেউ নেই। পক্ষান্তরে কি হয়েছে, অন্যান্য দূতাবাসগুলো কি করেছে, ফিলিপিন্সের দূতাবাস কি করলো, ভারতের দূতাবাস কি করলো, শ্রীলঙ্কার দূতাবাস কি করলো, তারা তাদের দেশের নাগরিকদের ডেকে নিয়ে তাদেরকে যথা পর্যায়ক্রমে তাদের স্বদেশে ফেরত নিয়ে গেল, তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করে দিল। তাহলে আমার প্রশ্ন, আমি যদি বাংলাদেশের নাগরিক হই,
আমার যে বাংলাদেশ নাগরিক ভাইয়েরা সেই দেশে বিধ্বস্ত বিপর্যস্ত মানবেতর জীবনযাপনের সর্বনিম্ন পর্যায়ে মানবেতর, তার চেয়ে নিচে কি আছে আমার জানা নেই, সেই জায়গাটা তারা অবস্থান করে আমরা কেউ কিছু জানি না, খুঁজে রাখার প্রয়োজনও বোধ করি না। কিন্তু বাংলাদেশ ব্যাংকের রিজার্ভটা আমরা খুব গর্ব করে একদম সংবাদ মাধ্যমে আমরা গণমাধ্যম কর্মী হিসেবে লাল কালি দিয়ে সেটাকে আমরা উপস্থাপন করি। আমাদেরও দোষ আছে, আমরা কেমন গণমাধ্যম কর্মী, তাদের খোঁজটা রাখি না তারা খায় কি না খায়। আমরা পত্রিকার পাতায় টেলিভিশনের পর্দায় আমরাই সম্প্রচার করি। এত এত বৈদেশিক মুদ্রা বিদেশ থেকে এসেছে, আমার নিজের কাছে খুব লজ্জা বোধ হয় সে কারণে একজন গণমাধ্যম কর্মী হিসাবে। এখন প্রশ্নটা হচ্ছে এই মানুষগুলো যে ওখানে না খেয়ে আছে, চিকিৎসাবিহীন আছে, তারা কি ওখানে মরে যাবে? তারা কি ওখানে মৃত্যুবরণ করবে? হ্যাঁ, করেছে, সেখানে মৃত্যুবরণ করেছে, একজন দুজন নয়, অনেক মানুষ মৃত্যুবরণ করেছে। হিমাগারে লাশ পড়ে আছে, সে লাশের খবর কেউ জানে কিনা আমি জানি না। সেই দেশে সুইসাইড করছে কেন জানেন বাংলাদেশিরা? তারা বৃদ্ধা মা আকুতি করেছে যে আমি অসুস্থ, আমার জন্য কিছু টাকা পাঠাও, ওষুধ কেনার জন্য পাঠাতে পারেনি। ছেলে মেয়ের জন্য খাবারের টাকা পাঠাতে পারেনি। যখন সে পৌরসে আঘাত এসেছে, তখন সে বুঝতে পেরেছে যে আমার এই জীবনের আমার সাফল্য বলতে কি আছে, আমি সন্তানের মুখে অন্ন তুলে দিতে পারি না, তখন গাড়ির সামনে দাঁড়িয়ে সুইসাইড করেছে। এটি প্রমাণ আছে, এগুলো দলিল দস্তাবেজের কথা, এগুলো কথার কথা বলা নয়। কে জানে? কেউ জানে যে ওখানে কে সুইসাইড করেছে, কেন সুইসাইড করেছে? আমার দেশের নাগরিক সুইসাইড করেছে, কেউ জানে? আমাদের রাজনীতিকরা দেশপ্রেম নিয়ে রাজনীতি করেন, আমাদের সরকার দেশপ্রেম নিয়ে আপনার নাগরিকদের কল্যাণে রাজনীতি করেন, আমাদের বুদ্ধিজীবীরা নাগরিকদের কল্যাণে কাজ করেন, আমরা সংবাদকর্মীরা নাগরিকদের কল্যাণে কাজ করেন। আমরা কথা বলছি, কাজ করছি না। আমরা তাদের দুঃখ দুর্দশা মোচনে কোনো ধরনের অবস্থান নেই না। আমরা প্রেস বিজ্ঞপ্তি দিই, আমরা গণমাধ্যমে কথা বলি, কিন্তু তাদের কোনো কাজ হয় না। আমি একটু ক্ষোভের সঙ্গে কথাটা বলছি এই জন্যই যে 6টা মাস যাবৎ এত মানুষের কান্নাকাটি দেখে আমার যে একটা সংযম শক্তি সেটা আমি হারিয়ে ফেলেছি। আমি অনেকের কাছে আকুল আবেদন, আমি লিখিত, আমি একজন সংবাদকর্মী, আমার কাজ এটা নয়, আপনারা জানেন। প্রবাসীরা এখানে উপস্থিত আছেন, যারা আছেন তারা আমাকে নিশ্চয়ই, আমি তাদের সঙ্গে যুক্ত হয়েছিলাম, আমাকে আপনারাই বলুন। আমি নিজের হাতে লিখে রাত জেগে আমি সেটাকে লন্ডন পাঠিয়েছি। লন্ডন থেকে প্রবাস দর্পণ সেই কপি মাননীয় মন্ত্রী মহোদয় বরাবর সেই ইমেইল করা হয়েছে, মাননীয় সংসদ সদস্যদের কাছে সেই কাগজ পাঠানো হয়েছে, কি কি অসুবিধা, কি কি সুবিধা ছিল। পার্লামেন্টে সেই বিষয়ে প্রস্তাব উত্থাপন করা হয়েছে, কথা বলা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিবৃতি দিয়ে বলা হয়েছে যে বিষয়গুলো আমরা দেখছি। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে একবার এক ধরনের কথা বলা হয়েছে, আরেকবার আরেক ধরনের কথা বলা হয়েছে। সবগুলো আমাদের জানা আছে, কিন্তু রেজাল্ট কি হয়েছে? কেউ কোনো আপনার সফলতা কোনো কিছু আসেনি। এখন প্রশ্ন হচ্ছে, এটা দেশের জন্য বাদ দিলাম, মানুষ আমরা একটা সংখ্যা, আমরা হচ্ছে 18 কোটি মানুষের একজন, একটা সংখ্যা। আমি এমপি নই, মন্ত্রী নই, মেয়র নই, চেয়ারম্যান নই, আমি কোনো ডিপ্লোমেট অফিসার নই, আমি দূতাবাসের কর্মকর্তা নই, আমি হচ্ছে একটা সংখ্যা। 18 কোটির 17 কোটি 99,09,999 পরে আমি একজন। আমি যদি সংখ্যাটা হই, এই সংখ্যাটাকে মৃত্যুবরণ করবে? নিশ্চয়ই না। এই সংখ্যাটাকে বাঁচিয়ে রাখার দায় এই দেশের সরকারের, নির্ধারকের। আমার কথা হচ্ছে, আমি যেটুকু আঁচ করি যে আমাদের সরকারকে আমি কোনো মতেই দোষ দিতে চাই না। এই জন্য দোষ দিতে চাই না যে সরকারের কাছে তথ্যগুলো কারা দেবে? একটা কর্তৃপক্ষ আছে না দেয়া? লেবানন হোক, বাহরাইন হোক, ফিলিস্তিন হোক, একটা কর্তৃপক্ষ আছে। কর্তৃপক্ষ কারা? দূতাবাস। দূতাবাসের কর্তৃপক্ষ কি সঠিকভাবে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর কিংবা পররাষ্ট্র মন্ত্রণালয় বরাবর বিষয়গুলো উপস্থাপন করেছেন কিনা, এই ব্যাপারে আমার যথেষ্ট সংশয় আছে। যেহেতু তারা প্রবাসীদের কল্যাণে তেমন করে উদ্যোগ নেননি, তাদের ব্যর্থতা আছে, তারা দায়িত্ব পালন করেননি, সেই জায়গায় নিজেদেরকে পরিষ্কার রাখার জন্য, পরিচ্ছন্ন রাখার জন্য তারা হয়তো বা সঠিক তথ্যটা সরকার বরাবর, মন্ত্রণালয় বরাবর উপস্থাপন করেনি, যাতে করে এতে করে মন্ত্রণালয় বা সরকার বিষয়টা হয়তো আদৌ উপলব্ধি করতে পারছেন না যে সেখানে কি অবস্থায় আছে। এখন প্রশ্ন হচ্ছে, এই মানুষগুলোকে জীবন বাঁচানোর জন্য, এদের মায়ের কোলে ফিরে আসার জন্য, দুমুঠো চাল, এই দেশে তো গড় আপনার উপার্জন অনেক ডলার, আমাদের গড় উপার্জনটা এরকম, একজনের হচ্ছে $1,000, আরেকজনের হচ্ছে $2, আরেকজনের হচ্ছে $0.5, আরেকজনের হচ্ছে $3, এভারেজ আমার ইনকাম $70। কিন্তু আমি জীবনে $10 চোখে দেখি না, কিন্তু আমার ইনকাম কিন্তু $70, গড় উপার্জন আমার এই অবস্থাতে দাঁড়িয়েছে। এখন যদি তাই হয়, তাহলে এদের দুঃখগুলো কে শুনবে? সংক্ষেপে এটুকু বলি যে বিশেষ করে লেবানন প্রবাসী যারা ওখানে কষ্টে আছেন, হাজার হাজার প্রবাসী, দূতাবাস তাদেরকে বলেছে যে তোমরা যারা দেশে ফিরে যেতে চাও তোমরা যেতে পারো, তোমরা এসে নাম নিবন্ধন করো। সমস্ত খুব ভালো উদ্যোগ, চমৎকার উদ্যোগ, আমরা খুব খুশি হয়েছি। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বলেছে যে লেবাননে যারা আটকে আছে, বিপর্যস্ত অবস্থায় আছে, তাদেরকে ফিরিয়ে আনার জন্য, বিনা খরচে ফিরিয়ে আনার জন্য সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এটা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আপনার প্রেস ব্রিফিং করে জানিয়েছে। কিন্তু দূতাবাস কি বলল? দূতাবাস বলল যে তোমরা যারা ফিরে যেতে যাও তারা $400 জমা দিয়ে বিমানের টিকিট করে তোমাদেরকে দেশে ফিরে যেতে হবে, তোমরা নাম নিবন্ধন করো। আমি মাননীয় সংসদ সদস্যকে বলতে চাই, লেবাননে কিন্তু কোনো $ডলার নেই, সেখানে রিজার্ভ, সরকারের কোনো রিজার্ভ নেই, সরকার নিজেই $ডলার চোখে দেখে না।
সেই দেশে কোনো ইউএস ডলারের অস্তিত্ব এত বিপন্ন যে ওটা এখন সোনার হরিণ। আমার এই প্রবাসীরা ইউএস ডলার কোথায় পাবে? দূতাবাসে 400 ইউএস ডলার কোথেকে জমা দেবে? প্রথম কথা সেটা। দ্বিতীয় কথা, যদি সেখানে ইউএস ডলার থেকেও থাকে, এই যে নিরন্ন অনাহারী মানুষগুলো, অসুস্থ মানুষগুলো, কাজ কর্মহীন, তারা কিভাবে 400 ডলার দেবে জমা দূতাবাসে দেশে ফিরে আসার জন্য? হ্যাঁ, কেউ কেউ পারছে, সবাই তো আর একই অবস্থা নাই, কেউ কেউ পারছে। যারা পারছে তারা কিভাবে পারছে একটু জেনে নিন। তারা দেশে বাপকে বলেছে, মাকে বলেছে, বউকে বলেছে, গরু বিক্রি কর, জমি বিক্রি কর, টাকা পাঠা, আমাকে 400 ডলার জমা দিতে হবে। তারা ওভাবে 400 ডলার কেউ কেউ অনেকেই জমা দিয়েছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এই মানুষগুলো কি দায় সব তাদের? তাদের জন্য কি সরকারের কিছু করার নাই? নীতি নির্ধারকদের কিছু করার নাই? কোনো অনুকম্পা পেতে পারে না? অনুকম্পা কি রোহিঙ্গারা পেতে পারে? বিদেশি নাগরিক নিশ্চয়ই পেতে পারে। মানুষ হিসাবে আমার সরকার যে কাজটা করেছে রোহিঙ্গাদের বিষয়ে, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের চেহারা সবচাইতে বেশি উজ্জ্বল হয়েছে যে আমরা বিশ্বব্যাপী মানবাধিকারের, মানবিকতার যে দৃষ্টান্ত উপস্থাপন করেছি, সেটি বিশ্বের কোনো দেশ করেনি। বরং ওরা রোহিঙ্গাদের ফেরত দেয়, আমরা রোহিঙ্গাদের গ্রহণ করেছি, গৃহ বানিয়ে দিয়েছি, খাবার দিয়েছি, আন্তর্জাতিকভাবে আমরা আহ্বান করেছি তাদের পাশে দাঁড়াও। কিন্তু আমার মানুষগুলো, আমার ভাই না খেয়ে মরে, আমার চাচাতো ভাইকে আমি সোনার দিয়ে পালঙ্ক বানিয়ে ঘুম পাড়িয়ে রাখবো, সেটা তো হয় না। সেটা কি করা হয়? তাহলে এখানে প্রশ্নটা হচ্ছে, এই মানুষগুলোকে ফিরিয়ে আনার জন্য আমাদের কোনো দায় আছে কিনা? এখন দূতাবাসে 400 ডলার চাইলেও এই 400 ডলার কোথেকে দেবে তারা? দিতে না পারলে কি তারা আসতে পারবে না? এই প্রবাসীদের, আমি শেষ করছি। এই প্রবাসীদেরকে আনার জন্য খুব সহজ পথ আছে। প্রবাসীদের, যারা প্রবাসে গিয়েছেন, তারা যাওয়ার সময় নির্দিষ্ট একটা অঙ্কের টাকা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের একটা ফান্ডে জমা দিয়ে রাখেন। সেখানে কোটি কোটি টাকা জমা হয়ে আছে। সেখানে একটা ভগ্নাংশ, তারা যে রেমিটেন্স পাঠায়, প্রতি মাসে যে রেমিটেন্স পাঠায়, সেখানের একটা ভগ্নাংশ যদি খরচ করে বিমানে করে তাদেরকে দেশে ফিরিয়ে নিয়ে আসাটা কোনো কঠিন বিষয় নয়। আরো অনেক বিষয় আছে। আমি সংক্ষেপে এই কথাটা বলি যে আমার আজকে যে নির্ধারক, আজকে সাবেক মাননীয় সংসদ সদস্য আছেন নবীন নেওয়াজ সাহেব, অত্যন্ত মানবিক আমি জানি। আমাদের লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাসুদুর রহমান এমপি, মাসুদ চৌধুরী এমপি মহোদয় আছেন। আমি তার সম্পর্কে গণমাধ্যম কর্মী হিসাবে যেটুকু জানি, আমি খুব ভালো মতো জানি। আপনারা মানবাধিকার নিয়ে কাজ করেন, আপনারা গণতন্ত্রের জন্য কাজ করেন, নাগরিকের জন্য কাজ করেন। সরকার আমি জানি বিভিন্নভাবে ব্যস্ত থাকে, বিভিন্ন চাপ সরকারের মাথায় থাকে। সরকারের প্রধান তো প্রশ্নই আসে না। তিনি এই কাজ সামাল দেওয়ার জন্য প্রধানমন্ত্রী হননি। প্রধানমন্ত্রী হচ্ছেন সারা রাষ্ট্রের, সারা পৃথিবীর মাঝে দেশকে সমুজ্জ্বল করার জন্য। এখন যার দায়িত্ব, যেটা মন্ত্রণালয়ের দায়িত্ব, দূতাবাসের দায়িত্ব, কিংবা যাদের দায়িত্বটা আছে, তারা যেন একটু চোখ খুলে, কান খুলে বিষয়গুলো শুনে দেখে এই লেবানন প্রবাসীগুলো দেশে ফিরিয়ে আনা। আরেকটা এক লাইন বলে শেষ করছি। আমাদের 1 লাখ মানুষ বাংলাদেশে বিদেশ থেকে ছুটিতে এসে কোভিড-19 কারণে আটকে আছে, বিশেষ করে বাহরাইন থেকে, কাতার থেকে, মালয়েশিয়া থেকে। তারা যেতে পারেনি, কারণ কোভিড-19 কারণে যেতে পারেনি। না যাওয়ার কারণে তাদের ভিসার ছুটি মেয়াদ শেষ হয়েছে, ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। তাদের ওখানে কাজ আছে, কর্ম আছে, ব্যবসা আছে, বাণিজ্য আছে, ওখানে ব্যাংকে টাকা আছে, কারো কারো গাড়ি আছে, ও গাড়ি জং ধরে গাড়ি নষ্ট হয়েছে, ব্যাংকে টাকা যেগুলো আছে সেগুলো ওঠাতে পারছে না, কাজ হারাচ্ছে, ওখানে যেতে পারছে না। এখন তাদের মাথায় বাড়ি পড়েছে, সংসার চালাতে পারছে না। 1 লাখ মানুষ আটকে থাকা মানে অন্তত পক্ষে 5 লাখ মানুষ দেশের মধ্যে, তাদের পরিবার যদি 5 লাখ হয়, 5 লাখ মানুষ অত্যন্ত নিদেনভাবে, দারুণভাবে কষ্টে আছে। এরা ফিরে যেতে পারে একটু কূটনৈতিক যোগাযোগটা জোরালো করলে। যেমন বাহরাইনের যে বিষয়টা আমি জানি, বা কাতারের যে বিষয়টা জানি, দেশের সরকার। শাহরিয়ার ভাই, আমরা এই বিষয়টা আমরা কথা বলবো, আমরা একটু আসবো। আমি একটু ধন্যবাদ আপনাকে। পরে আবার একটু বলে নিতে চাই, যেটা হচ্ছে যে আমরা প্রবাস দর্পণ কোনো দূতাবাস বা কারো বিরুদ্ধে না, আমরা যেটা সঠিক বা সত্য ঘটনা আমরা ওই জায়গাতে সংযুক্ত করি। ওইখানকার লেবাননের মানুষ, ওনারা ওনাদের কথাটা বলেন। এবং আমরা গত 6 মাস যাবত আমরা বিভিন্ন অনুষ্ঠানে আপনি যে কথাগুলো বললেন, এই কথাগুলো উঠে এসেছে। আপনি আজকে সারসংক্ষেপে বলেন। আমি যেটা বলতে চাই, যেমন অনেক দূতাবাস আছে যারা খুবই কাজ করে। আমি আপনার বাহরাইনে বাংলাদেশে আটকা পড়ে আছে, বাহরাইন দূতাবাসের আমি মাননীয় রাষ্ট্রদূতের সাথে কথা বলেছি, এবং দূতাবাসের কথা বলেছি। আমি লেবানন দূতাবাসের আমি যারা আছেন তাদের সাথে কথা বলেছি। লেবাননের যিনি কাউন্সিলের দায়িত্বে আছেন, উনি আমাকে বারবার ফোন করে একদিন 40 মিনিট কথা বলেছেন, ওনাদের সীমাবদ্ধতার কথা বলেছেন আমাকে। তো আমি যে বিষয়টা বলতে চাই, যেটা হচ্ছে যে অনেক দূতাবাস আছে, এরা হচ্ছে ব্যক্তির উপরে নির্ভরশীল। একজন ব্যক্তি সে কিভাবে এই দূতাবাস চালাবে, বা যারা কর্মকর্তা কর্মচারী তাদের দায়িত্ববোধ তারা কিভাবে করবে, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু যে বিষয়টা এই ব্যক্তিগত ব্যাপার কারণে যারা প্রবাসীরা কষ্টে থাকেন, যারা সমস্যার সম্মুখীন হন, এই সমস্যাটা একটা পর্যায়ে অনেক বড় আকারে ধারণ করে, যার ফল আমরা লেবানন দেখতে পাচ্ছি। আমাদের সাথে আছেন নবীন নেওয়াজ ভাই, সাবেক এমপি, যিনি এই প্রবাসীদের নিয়ে বিভিন্ন মন্ত্রণালয়ে উনি কথা বলেছেন, যোগাযোগ করেছেন। আমরা আশা করি আজকে উনি বলবেন। আমি নবীন নেওয়াজ ভাইকে স্বাগত জানাচ্ছি। আর আমি শুরুতে আমি যাব মোহাম্মদ আব্দুল করিম, তারপর যাবো শাহেদ খান। মোহাম্মদ আব্দুল করিম আমাদের লেবানন প্রবাসী শ্রমিক ইউনিয়নের সভাপতি। একটু সংক্ষিপ্ত করে বলবেন করিম ভাই, একটু আনমিউট করতে হবে। ধন্যবাদ।
আজকের সঞ্চালক রূপচাঁদা রূপকদা, প্রবাস দর্পণের নিয়মিত অনুষ্ঠানের মাধ্যমে লেবানন প্রবাসীদেরকে নিয়ে আপনি অনুষ্ঠান করে দেন। আজকে অতিথি প্ল্যানে উপস্থিত আছেন আমাদের দুইজন স্যার। আমি লেবানন প্রবাসীর পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আসলে কি বলবো, একটু আগে আমাদের শাহরিয়া বাই দীর্ঘ রিপোর্ট উপস্থাপন করেছেন এবং লেবাননের বৈশ্বিক যে সমস্যা সেই প্রেক্ষিতে উনি কথা বলেছেন। আমি শুধু স্যারকে এতটুকু বলবো, কারণ দীর্ঘদিনই আমরা প্রবাস দর্পণের মাধ্যমে এবং মাননীয় সংসদ সদস্য, মাননীয় মন্ত্রী সহ অনেকে এসেছেন, আমরা আমাদের লেবানন প্রবাসীদের সমস্যার কথাগুলো তুলে ধরেছি। আমরা এখানে যে মানবতায় জীবনযাপন করছি সেটা চোখে না দেখলে বিশ্বাস করার মতন না। আমাদের এখানে বর্তমানে মহামারী করোনা ভাইরাসের কারণে এবং দেশের রাজনীতি সংকট, অর্থনৈতিক সংকটের কারণে আপনার 70% এখানে যারা স্কুল মাদ্রাসা যেখানে আমরা কাজ করতাম সবকিছু বন্ধ আছে। সেখানে প্রায় 70% থেকে 80% শ্রমিক বেকার। ইতিমধ্যে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে গেল কিছুদিন আগে 7,000 লোক নিবন্ধন করেছিল, তারা দেশে চলে গেছে। আবারও প্রায় 5,000 লোক, 5,000-এর ঊর্ধ্বে লোক নিবন্ধন করেছে, যার তারও প্রায় অনেকগুলো ফ্লাইট ইতিমধ্যে দেশে চলে গেছে। যার সমস্যাগুলো হলো যে এখানে $400 যারা এনেছেন তারা অনেকেই কিন্তু বাংলাদেশ থেকে টাকা এনে কারো মায়ের স্বর্ণ বিক্রি করে, না স্ত্রীর গয়না বিক্রি করে, না হয় তার সম্বল যে ছিল সেটা বন্ধক রেখে টাকা এনে তারা কিন্তু জমা দিয়ে দেশে যেতে হচ্ছে। আমরা স্যার এখানে দীর্ঘ 1.5 বছরও কিন্তু পরিবারকে একটি টাকা দিতে পারি না। এখানে যে টাকা পাই আমরা আগে 30 থেকে 40, 50, 80 হাজার টাকা ইনকাম করতে পারতাম। বর্তমান বাজার দরে এখানে $100 নিতে হলে প্রায় 1 মিলিয়ন আরো 100 লিরা লাগে, যার সমপরিমাণ আগে আমরা ওই 80,000 টাকা পাওয়া যেত এই টাকাটা দিয়ে। এখন আমরা মাত্র $100 পাচ্ছি এবং আমাদের বেতন পাচ্ছি আগের তুলনায়, যেখানে আমাদের $50 থেকে $60, সেটি দিয়ে আমরা কি খাবো, না ঘর ভাড়া দিব, না নিজে চলবো, এমনই পরিস্থিতি হয়েছে। এখানে অনেকে আপনার রাস্তা ঘাটে পেপসি ট্যাঙ্কি, লোহা, বিভিন্ন ক্ষুদ্র যন্ত্রাংশ রাস্তাঘাটে টুকিয়ে বিক্রি করে জীবনযাপন করতে হচ্ছে। আমরা মাননীয় সংসদ সদস্যরা আছেন, আমরা বারবারই বলি যে আমাদের লেবাননে অনেকে আছে যে যাদের টাকা পয়সা একেবারে নেই, বাড়িতে আনাও সম্ভব না, তাদেরকে অন্তত সরকারি খরচে দেশে নিয়ে যাওয়ার জন্য। আমরা যেহেতু লেবাননে আসি, যে কোনো প্রবাসী যদি যায় তাহলে বাংলাদেশ সরকারের কোষাগারে কিন্তু 3,000 টাকা জমা দিয়ে আসতে হয়। তাহলে সেই 3,000 টাকা 15-16 বছরে কত টাকা হতে পারে? সরকারের ফান্ডে আমাদের টাকা আছে, আমাদের টাকা দিয়ে আমাদেরকে নিয়ে যাবেন। সেখানে আমি আসলে কোথায় যে সমস্যা সেটি উপলব্ধি করতে পারছি না। আমি মাননীয় সংসদ সদস্যরা আছেন এখানে, আপনারা তীক্ষ্ণ অভিজ্ঞ এবং রাষ্ট্রের দ্বারক বাহক। আমরা অকুল আবেদন লেবানন প্রবাসীদেরকে, যারা একেবারে টাকা পয়সা নেই, তারা দেশে যেতে ইচ্ছুক, অনেকে অসুস্থতা আছেন, অনেকে বৃদ্ধ হয়ে গেছেন, অনেকে টাকা পয়সা নেই, দেশে যেতে পারছেন না, তাদেরকে যেন সরকারি খরচে অন্তত দেশে নিয়ে যাওয়া হয়। আরেকটি বিষয়, এখানে অনেকের কাগজপত্র নেই, একেবারে কোনো ডকুমেন্টস নেই, তাদেরকে নিয়ে যাওয়ার জন্য আমি একটা সবিনয় অনুরোধ জানাবো যে তারা যেন বাংলাদেশের চেয়ারম্যান বা জন্ম নিয়ন্ত্রণের কাগজটা এনে তারা যাতে সহজ সত্যে দেশে চলে যেতে পারে সরকারি খরচে, এটি আকুল আবেদন থাকবো। আমরা এখানে একেবারে মানবতায় জীবনযাপন করছি, যা ভাষায় প্রকাশ করার মতন না। আর সবচেয়ে বড়, সরকারি মাননীয় সংসদ সদস্যরা 3 জনেই কিন্তু লেবাননের সমস্যাগুলো তুলে ধরেছেন পার্লামেন্টে, এবং মাননীয় মন্ত্রী সেখানে, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সেখানে উপস্থিত ছিলেন। আমি সেই বিষয়টাকে আমি আবারও আপনারা দুজন এখানে মাননীয় সংসদ সদস্য আছেন, আপনাদের কাছে অকুল আবেদন থাকবে যে লেবাননের যারা একেবারে অসহায় আছে তাদেরকে যেন দেশে সরকারি অধ্যয়নে ফিরে না হয়। ধন্যবাদ এম এ করিম, ধন্যবাদ। আমি যাবো, আমাদের সাথে আছেন লেবানন প্রবাসী শাহেদ খান। শাহেদ ভাই, আমরা জানি দীর্ঘদিন যাবত আপনিও কথা বলছেন এই সমস্যা নিয়ে, যদি একটু বলেন প্লিজ। ধন্যবাদ প্রবাস দর্পণ রূপক দা।
এবং উপস্থিত আমাদের সংসদের এমপি মহোদয়, আসসালামু আলাইকুম। আসলে বলতে বলতে আমরা ক্লান্ত হয়ে গেছি, আর বলতে ইচ্ছে করে না। যার পরে আমাদের শাহরিয়া ভাই চমৎকার ভাবে উনি আমাদের এই দুঃখ কষ্টের কথা কিন্তু উনি উপস্থাপন করেছেন। তারপরে করিম ভাইও বলেছেন। তো বারবার একই কথা বলে আপনাদের সময় নষ্ট করতে চাই না। আপনাদের কাছে এইটুকুই আকুল আবেদন, কোন জায়গায় জিনিসটা আটকিয়ে আছে একটু দয়া করে আপনারা দেখেন। কারণ সারা দুনিয়াতে কোভিড-19 প্রবলেম হয়েছে, কিন্তু লেবাননের চিত্রটা একটু ভিন্ন। লেবাননের চিত্রটা ভিন্ন কেমন? এখানে গত 17 মাস আগে থেকে প্রথম শুরু হয়েছে অরাজনৈতিক, যেটাকে বলে অস্থিরতা, রাজনৈতিক অস্থিরতা। তার পাশাপাশি কিছুদিন পরে শুরু হয়ে যায় কোভিড-19 প্রবলেম। এর ঠিক এগুলা শুরু হওয়ার সাথে সাথেই আমাদের বাংলাদেশি ভাই বোনরা 40% তারা তাদের কর্মহীন হয়ে যায়। তারপরে ঠিক 4-5 মাস পরে আপনার এখানে একটা এক্সপ্লোশন ঘটে, যেটা সারা বিশ্বে দেখেছে যে এক্সপ্লোশনটা কত মারাত্মক এবং ভয়াবহ, এবং আপনারা নিশ্চয়ই বাংলাদেশে দেখেছেন খবরটা। ওই এক্সপ্লোশনের কারণে আমাদের বাংলাদেশি ভাই বোনরাও প্রায় 350 আহত হয়েছেন, কেউ মাইনর ইনজুরি, কেউ নর্মাল ইনজুরি। এবং ওই দিন ওই ঘটনাতে আমাদের 8 জন বাংলাদেশি ভাই বোন মারা গিয়েছেন। আর ওই ঘটনার কারণে লেবাননে 70-80% সম্পূর্ণভাবে আমাদের বাংলাদেশি ভাই বোনরা কর্মচ্যুত হয়ে যায়। কেন? ওই এক্সপ্লোশনে যে এরিয়াটা ধ্বংস হয়েছে, প্রায় 3.5 কিলোমিটার এরিয়া সারাউন্ডেড, ওখানে আমাদের যথেষ্ট বাংলাদেশি ভাই বোনরা চাকরি করতো। কেউ রেস্টুরেন্টে চাকরি করতো, কেউ সুপার মার্কেটে, কেউ আপনার পেট্রোল পাম্পে চাকরি করতো, অর্থাৎ সব কর্মহীন হয়ে যায়। এই ধারাবাহিকতায় রাজনৈতিক অস্থিরতার কারণে, এক্সপ্লোশনের কারণে এই দেশটাতে চলে আসে একটা মানি ডিভ্যালুয়েশন। যে মানি ডিভ্যালুয়েশনের কারণে, সত্য কথা যেটা, এই মানি ডিভ্যালুয়েশনের কারণে আমাদের বাংলাদেশি ভাই বোনরা এদেশে থাকতে পারছে না। কারণ আমরা আগে $1 যে টাকাটা পেতাম, সহজ ভাষায় আমরা বলি আপনাদেরকে, $100 আমরা যে 8,000 টাকা পেতাম, সেই $100 বর্তমানে আমরা $10 পাই। অর্থাৎ এই দেশি টাকাটায় যে $100 পেতাম, সেই টাকাটা এখন আমরা $10 পাচ্ছি। অর্থাৎ যারা কিছু সংখ্যক বাংলাদেশি ভাই বোন, একবার সবাই না, আপনার 80% তাদের কর্ম নেই, আর 20%-এর ভিতরে যাদের কর্ম আছে, স্যার, যাদের কর্ম আছে তারা কিন্তু বেতনটা পাচ্ছে সেই অতীতের যেই রেট, অর্থাৎ 1.5-এ পাচ্ছে। এটা যে 10% 10 বেড়ে গেছে, তারা আমাদেরকে সেটা দিচ্ছে না। দিবে কোথা থেকে? তাদের কাছে নেই। যার কারণে এইসব কারণে আমাদের বাংলাদেশি ভাই বোনরা এদেশে থেকে কোনো লাভ নেই। অর্থাৎ যারা কর্ম করতেছে তারা মাস শেষে বাংলাদেশের হিসাবে এখন যেখানে 70-80 হাজার টাকা আগে পেতাম, সেখানে আমরা এখন বলতে গেলে আপনার ন্যূনতম 5-6 হাজার টাকা অথবা 7 হাজার টাকা, যেই টাকাটা আমরা পাচ্ছি, অর্থাৎ ডলার, সেটা $70-80 হচ্ছে। তো ওটা আমরা এখানে চলার জন্যই, আমাদের জীবনটাকে বাঁচানোর জন্যই আমরা করে যাচ্ছি। কেন করে যাচ্ছি হয়তো আপনাদের কাছে প্রশ্ন থাকতে পারে, তাহলে আপনারা থাকতেছেন কেন, এত কম টাকা পাইতেছেন? উই ডোন্ট হ্যাভ এনি ওয়ে। আমরা বাংলাদেশে গেলেও ওই খেটে খেতে হবে, এই দেশে থাকলেও খেটে খেতে হবে। অর্থাৎ আমাদের জানটা বাংলাদেশে গেলেও বাঁচাতে হবে। যার দরুন তারা ওইভাবে আছে যে কোনো মতে জানটা বাঁচাইয়ে রাখি, যদি কোনোদিন হয়তো লেবানন আগামী 1 মাস পরেও পরিবর্তিত হতে পারে, আবার আগামী 2 বছরও পরিবর্তন আসতে পারে, এরকমও হতে পারে আগামী 5 বছরও পরিবর্তন আসবে না। জাস্ট নোবডি নো দ্যাট। কারণ এই দেশের রাজনৈতিক অস্থিরতাটাই হলো যে মূল বিষয়। আর যেহেতু আমাদের বাংলাদেশি ভাইরা কোনোভাবে ডলার পাচ্ছে না, যদি এখানে এই মানি ডিভ্যালুয়েশন, ডলার সংকট যদি না থাকতো, তাহলে আপনাদের সামনে আমাদেরকে আসতে হতো না, আপনাদের কাছে এভাবে আকুল আবেদন জানাতে হতো না, এত কষ্ট করতে হতো না। আর দূতাবাসের বিষয়ে, দূতাবাস আপ্রাণ, তারা
তাদের মন থেকে করতে চাইতেছে, তারা মন থেকে করতে চাইতেছে, কিন্তু তাদের পকেটে টাকা না থাকলে তারা করবে কোথা থেকে? আপনি একজনকে সাহায্য করতে চাইতেছেন, কিন্তু আপনার পকেটে যদি টাকা না থাকে আপনি সাহায্য করবেন কিভাবে? কিন্তু তারা তাদের পক্ষ থেকে চেষ্টা করে যাচ্ছে। যেমন কেউ যদি এখন আক্রান্ত হচ্ছে, রোগে আক্রান্ত হচ্ছে, তাদেরকে টেলিফোন নাম্বার দিয়ে দিয়েছে, হটলাইন দিয়ে দিয়েছে যে আপনারা তাড়াতাড়ি টেলিফোন করেন, টেলিফোন করলে আপনারা আমরা সেই ব্যবস্থা নিব। পাশাপাশি ওনারা নাম নিবন্ধন করার জন্য, কারণ ওনাদের উপরে যে দায়িত্ব দেওয়া হয়েছে যে ইউ শুড হ্যাভ টু টেক দ্য $400, ওনারা কি করবে? ওনারা ওনাদের পকেট থেকে দিবে না, ওনাদের কাছে যেটা নির্দেশনা আছে ওনারা সেটা করতেছে, ওনারা টাকা নিচ্ছে। অবৈধ বাংলাদেশি ভাই বোনেরা যারা এই দেশ থেকে বের হতে হবে, এই দেশের সরকার থেকে একটা অনুমতি লাগবে, সেই অনুমতির কাগজপত্রগুলা দূতাবাস সেটা করে দিচ্ছে। অর্থাৎ তাকে যেন এয়ারপোর্টে কোনোভাবে কোনো সমস্যা না করে, তাকে যেন আটকানো না হয়, না আটকিয়ে তাকে প্লেনে যেন উঠতে পারে সেটা তারা করতেছে ওনারা। আজকেও আমি অনুষ্ঠান, আজকে 7ই মার্চ আমাদের বঙ্গবন্ধুর যে ভাষণ উপলক্ষে আমাদের দূতাবাসে আজকে অনুষ্ঠান ছিল। তাই ওনারা আন্তরিক, কিন্তু ওনারা আন্তরিকতা কতটুকু করবে? এখানে 1.5 লক্ষ প্রবাসী বাংলাদেশি, অথচ দূতাবাসে কর্মী আছে মাত্র 4 জন 5 জন, অর্থাৎ 4 জন 5 জন, এই 1.5 লক্ষ বাংলাদেশিকে কন্ট্রোল করাও ওনাদের জন্য যথেষ্ট কষ্টকর। ওনাদেরও দরকার আরো লোকবল দরকার। ওনারা সবসময় বলতেছে আমরা কমিউনিটির পক্ষ থেকে, কমিউনিটি যারা আছি আমরা বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে সহযোগিতা করতেছি, কিন্তু স্যার আপনাদের কাছে একটাই অনুরোধ, দয়া করে লেবাননের দিকে একটু দৃষ্টি দেওয়ার জন্য। যেই ব্যক্তিটা আছে, যাদের দায়িত্ব, আমি বলবো না কে, কিন্তু কেউ না কেউ আছে এই দায়িত্বে, তাদেরকে দয়া করে একটু আপনারা নাড়াচাড়া দিয়ে দেন, যেন লেবাননের যে অসহায় বাংলাদেশি যারা যাইতে চাইতেছে, যাইতে পারতেছে না, রূপক দা 1 মিনিট, যারা যাইতে পারতেছে না, যাদের কাছে একবারে টাকা নেই, দয়া করে তাদেরকে নেওয়ার ব্যবস্থা। আর দ্বিতীয়ত, যারা এখনো আশার বাণী নিয়ে থাকতে চাইতেছে, যারা যাবে না, কিন্তু তাদেরকে একটু এই দেশে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা, এবং সাথে সাথে যেই আমাদের যেই করোনা ভাইরাসের টিকাটা, সেই টিকাটা দেওয়ার ব্যবস্থা যদি করে, কারণ এই দেশের গভর্নমেন্ট তাদের লোকজনকেই দেওয়ার মতন অ্যাবিলিটি এখনো করতে পারে নাই। তারা দিচ্ছে কিন্তু অ্যাবিলিটি তাদের নাই। সেই পক্ষে আমরা বাংলাদেশিরা কতটুকু পাবো আমরা জানি না, তবে আমাদের মমতাময়ী মা যদি এইটুকু জানে, আমার মনে হয় উনি এইটুকু ব্যবস্থা আমাদের জন্য করবে। কারণ এখানে জাতিসংঘের আন্ডার যেই নৌবাহিনী আছে, আমাদের এই লেবাননে আছে, নৌবাহিনীর জাহাজ আছে এখানে, এবং শান্তি মিশনে আমাদের বর্ডারে, লেবাননের বর্ডারেও আমাদের বাংলাদেশের আর্মি থেকে যথেষ্ট ডেকোরেটেড অফিসার এখানে আছে, যেখানে ডাক্তারও আছে। আমার মনে হয় একটু যদি আমাদের দিকে দৃষ্টি দেয়, সমন্বয় করে, তাহলে এই চিকিৎসা ব্যবস্থা আর কিছু সাহায্য সহযোগিতা দেওয়া মনে হয় কোনোভাবেই, আমি মনে করি, কষ্ট হবে না। কারণ যেখানে যখন বাংলাদেশে খবর পেয়েছিল লেবাননে এক্সপ্লোশন হয়েছে, সেই সময় কিন্তু বাংলাদেশ বিমান বাহিনী তার বিমান নিয়ে এই দেশে লেবাননের লোকদের, বাংলাদেশিদের জন্য নয়, লেবানন লোকদের জন্য সাহায্য নিয়ে এসেছিল। সুতরাং আমি মনে করি স্যার, আপনি যেহেতু একজন আর্মি পার্সন, আমি একজন নৌবাহিনীর অবসরপ্রাপ্ত পার্সন, আমার মনে হয় স্যার অন্তত পক্ষে যদি একটু এই কথাগুলো, এই পয়েন্টগুলোকে যদি একটু আপনারা দৃষ্টি দেন, তাহলে আমার মনে হয় আমাদের ভাই বোনরা অন্তত পক্ষে যে কষ্টে আছে সেই কষ্ট থেকে তারা বাঁচতে পারবে। ধন্যবাদ। হ্যাঁ সাহেব, ধন্যবাদ। আপনারা অনেকেই হয়তো জানেন না, আমাদের আজকের মাননীয় অতিথি, মাননীয় সংসদ সদস্য, যিনি অস্ট্রেলিয়ার হাই কমিশনার ছিলেন দীর্ঘদিন, এবং ওই জায়গায় প্রবাসীরা অনেকেই মানে বলেন যে মাননীয় সংসদ সদস্য যেভাবে কাজ করেছেন, তো এই কারণে আজকে আমরা এই অনুষ্ঠানে রেখেছি উনাকে, কারণ ওনার ধারণা আছে যে কিভাবে বিদেশে যারা প্রবাসীরা আছে, উনি নিজে দেখে এসেছেন প্রবাসীরা কত কষ্ট করে, দেশের প্রতি কি টান, এই কারণে আজকে অনুষ্ঠানে ওনাকে রেখেছি। এবং উনি জানেন যে বাংলাদেশ সরকারের খুব প্রভাবশালী, উনি হয়তো বিভিন্ন
সংস্থার সাথে কথা বললে আপনাদের সমস্যার সমাধান হতে পারে। আমি একটু যাব, আমাদের সাথে আছেন কামাল হোসেন, যিনি লেবানন প্রবাসী। আমি কামাল হোসেনের কাছে যে একটা বিষয় জানতে চাই, আপনি গত 2 দিন আগে আমাকে একটা মেসেজ পাঠিয়েছিলেন, একটা ভয়েস মেসেজ, যে একটা লোক সুইসাইড করতে যাচ্ছিল। ওই সময় আপনারা বিভিন্ন ভাবে তাকে সুইসাইড না করার জন্য কথা বলছেন। এই ব্যাপারটা যদি তুলে ধরেন, মানে এই কারণগুলা কি একটু যদি বলেন প্লিজ। এবং আমরা জানি কামাল হোসেন ছাত্রলীগ করতেন এবং ফেনীর সন্তান কামাল হোসেন, একটু যদি বলেন। আমাদের ময়মনসিংহ সদস্য ফেনী 3 আসনের। হ্যাঁ বলেন কামাল হোসেন। ধন্যবাদ দাদা, আপনাকে ধন্যবাদ জানাই। আর আজকের অতিথি প্যানেলের আলোচক বিন্দু যারা আছেন সবার প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা। তো দাদা, আপনি যে কথাটা জানতে চাইছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা। আজ থেকে প্রায় 2 থেকে 3 দিন আগে আমাদের সাবরা এলাকাতে একটা বাজার আছে, এটা বাংলাদেশের মতো ঠিক কাউরান বাজারের মতো। আমাদের করিম ভাই ও জানেন, এরা বাংলাদেশিরা এখানে সমস্ত পণ্য পাওয়া যায়, বাজার করেন প্রতি সপ্তাহে একদিন। ওইখানে অনেকগুলো বাংলাদেশি থাকে আশেপাশে, প্রচুর বাংলাদেশিরা ব্যবসাও করে। এর আগে একজন লোক কিন্তু এখানে আত্মহত্যা করেছে, একজন বাংলাদেশি ভাই, আপনারা হয়তো দেখছেন। গত 3 দিন আগেও আমাদের এক বাংলাদেশি ভাই ফাঁসি দেওয়ার জন্য উনি সবকিছু রেডি করছেন, ফাঁসি দিবে এমন টাইমে পার্শ্ববর্তী মানুষ দেখছে রাতে প্রায় এখানে বাসিগুলো, তখন মনে হয় যে পুনে একটা 12টা 33 আমি ঘড়ি দেখছিলাম। তখন ওরা ফাঁসির থেকে ওনারা নিচে নামাই আনছে, আনার পরে এরা অনেক চেষ্টা করছে, চেষ্টা করে নামানোর পরে আমারও ফোন দিচ্ছে, যেহেতু আমি এখানে সংগঠনের সাথে জড়িত আছি। দেওয়ার পরে আমিও ফোন করছি, ফোন করে ওনারা বুঝাইলাম যে ভাই যদি আত্মহত্যা করলে তো সবকিছু সমাধান হবে না। এখন আমরা আপনারা যতটুকু পারি আপনাকে সহযোগিতা করবো, আপনার ফ্যামিলিকে দেশে আমরা যতটুকু পারি আমরা সবাই মিলে আমাদের সংগঠনের তরফ থেকে আমরা চেষ্টা করি আপনাকে আমরা সহযোগিতা করবো। এইভাবে আমরা ওনাকে ওই দিন আত্মহত্যা থেকে আমরা কিন্তু বাঁচাইছিলাম। তো দাদা কিন্তু খালি এখানেই শেষ না, আত্মহত্যা এর আগে আরো 2টা হয়েছে। এরপরে যে আমাদের করিম ভাই, তারপরে আমাদের শাহরিয়ার ভাই কিন্তু আপডেটটা দিয়ে গেছেন, পুরো আর আপডেটের দরকার পড়তেছে না আসলে, নাহলে আমি পুরো আপডেটটাই দিতাম। আপনারা হয়তো জানেন আজকে আপনি প্রায় 8 থেকে 9 মাস ধরে শুধু লেবানন নিয়ে চিৎকার করতে করতে আপনার গলাটা শুকিয়ে গেছে। এই লেবাননের সমস্যা 18 মাস ধরে আমাদের করিম ভাই বলে গেছেন, কিন্তু কেউ আমাদের নিয়ে কোনো কথা বলে না। একমাত্র একটা মাধ্যম শুধু আপনি বলতেছেন। আমরা শুধু আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না, আমরা আপনার কাছে কৃতজ্ঞ লেবানন প্রবাসীরা। আমাদের এই প্রবাস দর্পণে 50 জনের উপরে এমপি, মন্ত্রী, মিনিস্টার এখানে আসছেন, আপনি নিয়ে আসছেন, বিভিন্ন সমস্যাগুলো উঠে ধরছেন, কথাগুলো বলছেন। এর পরিপ্রেক্ষিতে আমাদের সমস্যাগুলা বাংলাদেশের সংসদ পর্যন্ত, এটা সংসদে পর্যন্ত উঠছে। রাতে পরে 3 জন এমপি কথাগুলো উঠেছিল, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ওইখানে ছিলেন। তো আমি শুধু কারণ আপডেট করতে ওনারা বলে গেছে, আমার বলার দরকার নেই, শুধু আমি সংক্ষেপে বলতে চাইতেছি। এরপরে লেবাননের যে সমস্যাগুলা, কেন এই সমস্যাগুলো আজ পর্যন্ত কোনো সমাধানের পথেই কিন্তু গেল না। আপনি দেখেন এখানে ফিলিপাইনের লেবার গুলারে ফিলিপাইনের সরকার কিন্তু বিনা পয়সা নিয়ে গেছে। সুদানের সরকার তাদের এখান থেকে তাদের লোকগুলাকে ফেরত নিচ্ছে বিনা পয়সা, এবং দেশে যাওয়ার পরে এয়ারপোর্টে $100 দিয়ে দিছে ঘরে পৌঁছানোর জন্য। সেইখানে আমাদের বাংলাদেশি শ্রমিক গুলো আমরা তারা এখানে আছি, মানবতার জীবনযাপন করতেছি, আমরা চিৎকার দিতেছি, আমাদের কথা কেউ শুনতেছে না। আমরা আন্দোলন করছি, আন্দোলন করার পরে আপনারা হয়তো জানেন এম্বাসির সামনে আমাদের এই দেশের পুলিশ আমাদেরকে পিটে আহত করছে, 6 জনের মাথা ফাটছে। এর পরিপ্রেক্ষিতে কিন্তু আমাদের দূতাবাস ঘোষণা দিচ্ছে নাম নিবন্ধন নিবে $500 করে। আমরা এরপরে কথা বলছিলাম যে $500 কেন নিবেন, যেহেতু আমরা অন্য বিমানে যাইতে পারতেছি, 15 লাখ লিয়ে দেয় আমাদের করিম ভাই বলে গেছিল, কিন্তু আসলে গতকালকে কিন্তু হয়ে গেছে। কামাল ভাই 15 লিরা সমান কত ডলার? কয়শো ডলার? বলতেছি আমি, 100 US মার্কিন ডলার সমান আপনার হইতেছে বর্তমানে 11 লক্ষ লিরা, আর 15 লক্ষ US ডলার, তার মানে প্রায় $140-145 হবে US ডলার বর্তমান যে রেট আজকের গতকালকার রেটটা। তাহলে আমরা 1450 অথবা 15 লক্ষ মানে 1.5 মিলিয়ন লেবানিজ এখানে যে পাউন্ড আছে লিরা দিয়ে আমরা টিকিট কাট পাইতেছি, ওয়ান ওয়ে টিকিট। তাহলে সেখানে আপনারা আমাদের থেকে $500 নেওয়ার যুক্তি কি, কারণ কি? আজ পর্যন্ত আমি এই যে আমাদের করিম ভাই বলছেন যে আমাদের আওয়ামী লীগের লিডার আছেন, উনি কিন্তু স্পষ্ট করে বর্ণনা বলতেছেন যে আমরা জানি। স্পষ্ট করে কেন বলবেন না? আমাদের এম্বাসি অবশ্যই আমাদেরকে এই বিষয়টা কিন্তু আপডেট দেওয়ার দরকার ছিল, কেন $500 নিতেছেন। হ্যাঁ, একটা আপডেট দিছি আমি যতটুকু জানি যে ওনারা যে প্লেনটা এখানে খালি আসতেছে, ঠিক আছে, যদি খালি প্লেনটা আসে তাহলে এটার একটা কস্ট আছে, আমরাও বুঝি। তো যদি কস্ট থাকে $500 হয় না। এরপরে যদি এম্বাসি $700 নিতেছে, এটা কি এম্বাসি কি তার কি গায়ে জোরে নিতেছে? অবশ্যই বাংলাদেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, প্রবাসী মন্ত্রণালয় এবং কি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে ওনারা অবশ্যই মিটিং করার ছাড়া ওনারা কিন্তু ওনাদের একক সিদ্ধান্তে কাজটা করতেছেন, এটা আমরা ভালো করেই জানি। কেন আপনি বলবেন না স্পষ্ট করে? বা কাকার কেন জাতি তো আপনাদের জানতে চায়, আপনি জবাবদিহি করতে বাধ্য, কেন করবেন না আপনি? এই নাম্বার 1।
এরপরে আমরা শুধু সরকারকে বলছি যে আমরা বারবার এখানে অনেক লোক আসছে, মন্ত্রী মিনিস্টার, আমরা কিন্তু দেখাইও দিছি, ঠিক আছে আপনারা যে কোনো একটা ফোনাজনা দিয়ে আমাদের এখান থেকে লোকগুলারে যত কমে পারেন দ্রুত সম্ভব নিয়ে যান, কারণ এখানে মৃত্যুর সংখ্যা দিনের দিন বাড়তেছে, ওষুধের সংকট, কেমিক্যালের সংকট। আপনি একটা ফেনাডল, যেটা প্যারাসিটামল বাংলাদেশে বলা হয়, ফার্মাসি গেলে পাইবেন না, কাজ তো নাই। আমাদের এম্বাসি কি এগুলো দেখে না? আমাদের এম্বাসির কাজটা কি? এম্বাসি পররাষ্ট্র মন্ত্রণালয় এটা আপডেট দিবে যে বর্তমানে লেবাননের পরিস্থিতি এই, আপনারা ফয়সালা দেন আমরা কি করবো। আমাদের এম্বাসি তো নিজেদের ইচ্ছে কিছু করতে পারবে না, এটা তো এখান থেকে আসতে হবে, কিন্তু এখানে তো আমাদের এম্বাসি ফাটাইবে, এটা তো ওনাদের দায়িত্ব, কারণ ওনারা কতটুকু ফাটান সেটা আমরা জানি না। এরপর আমরা এটাও দেখাইছি 400 টাকা দিতেছেন, এখান থেকে একটা প্রমাণ লাগবেন আমাদের প্রবাসী কল্যাণ ব্যাংকে আমাদের 3000 কোটি টাকা রাখে, এখানে প্রায় 1000 কোটি টাকার বাংলাদেশের টাকার উপরে টাকা আছে, তাহলে আমাদের টাকা দিয়ে তো আপনারা আমাদের নিতে পারেন। আমরা এটাও দেখা দিচ্ছি, কই মাসের তেল দিয়ে কই মাছ বাজেন, আপনারা কি এটাও খাইতেন না? তা আপনারা যে মন্ত্রী হয়েছেন, এমপি হয়েছেন, মিনিস্টার হয়েছেন, এই যে কর্মসূচি গুলো নিবেন আপনারা, কিন্তু অথচ আমরা আপনাদেরকে দেখাই দিতেছি যে আমাদের টাকা দিয়ে আমাদেরকে নেন। এরপরও আপনারা কেন, কোন কারণে? আমি বিশেষ করে আমাদের নবী নওয়াজ এখানে আছেন, লিডার আছেন এখানে, কারণ উনি যে মতবাদে যে আদর্শে বিশ্বাসী, আমি সেই আদর্শের বিশ্বাসী, উনি সরকারের উপরস্থ কর্মকর্তাদের সাথে উনার সম্পর্কে উনি বর্তমানে হয়তো বা প্রেসিডিয়ামও আছেন, তারপরে যুবলীগেরও উনি দায়িত্বে আছেন। আমি ওনাকে উনি যদি এখানে আমার কথাগুলো একটু ভালো করে শুনবেন এবং একটু উপরে মহলে নক করবেন, কারণ প্রধানমন্ত্রীর সাথে ওনার একটা ভালো সম্পর্ক আছে। যেখানে আমাদের প্রধানমন্ত্রী সংসদ ভবনের নিজ স্থানে শুনছেন, তাহলে আমাদের প্রধানমন্ত্রী কি সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে জিজ্ঞাসা করেন না বা অর্ডার দেন না যে কি লেবাননের সমস্যাটা কি, আমাদেরকে আপডেট দাও। এরপরে আমরা এটাও বলছি যে দেখেন এখন যে পরিস্থিতি, আর থাকার কোনো পরিবেশ নাই, অবস্থা নাই, মানুষ এখানে আর থাকতে পারবে না। তারপরে যারা কি থাকতে চায় থাকবে, তারা অসুবিধা কিচ্ছু নাই, যে লোকগুলো চলে যাবে না, থাকার যাওয়ার কোনো পথ হবে নাই, পয়সা নাই। যারা এখন 400 টাকা যাইতেছে, বাংলাদেশ থেকে 2টা বড় গাছ আছে বাড়িতে, এগুলো দেখতে আনছে, কেউ 2টা ছাগল দেখতে আনছে, অত 100 টাকার এখানে ছিল, এবারে কিন্তু লোকগুলো যাইতেছে, কিন্তু টাকা কিন্তু এখানে কারো কাছে নাই। তা আমরা বাংলাদেশ সরকারের কাছে, আমাদের নওয়াজ ভাই আছেন, আমাদের লিডার আছেন, লিডার আমি আপনার কাছে বলতে চাই, আপনি আমাদের সরকারের কাছে, মাননীয় প্রধানমন্ত্রী মানবতার মা শেখ হাসিনার কাছে আপনি এই খবরটা অন্তত পৌঁছাই দেন। আমরা বেলাসও চাই না, আমরা বিনা পয়সায় যাইতে চাই না, সাইরা জমা কাইন দেওয়াছি। একটা কথা আছে বাংলাদেশের, সাইরা জমা কাইন দেওয়াছি, আমরা সাইরা দেন, আমরা কাইন দেওয়াছি। ওয়ান ওয়ে টিকিট, শুধু একমাত্র ওয়ান ওয়ে টিকিটের মূল্যটা দিয়া বাংলাদেশে আমাদেরকে এখান থেকে উদ্ধার করে নেন, আর বাকি যে কষ্ট পড়বে আসতে, এটা আপনারা আমাদের প্রবাসী কল্যাণ ব্যাংকে যে টাকাগুলো জমা আছে 1000 কোটি টাকার উপরে, এখান থেকে প্রণোদনা দিয়ে হইলো আমাদেরকে এখান থেকে উদ্ধার করে নেন। আমরা আপনাদের কাছে সবিনয় বিনয়ে আবেদন করতেছি, আমরা বাংলাদেশের নাগরিক, আমরা কিন্তু বাংলাদেশের রেমিটেন্স পাঠাইতেছি, বাংলাদেশের অর্থনীতির প্রবৃদ্ধি কিন্তু। ধন্যবাদ কমল ভাই, আবার আসবো কমল ভাই, ধন্যবাদ। আমি আসলে আমরা কিন্তু বারবার লেবানন দূতাবাসে যোগাযোগ করেছিলাম, আমরা আসলে লেবানন দূতাবাসের সাথে যারা লেবাননে আছেন তাদের একটা ভুল বুঝাতে, অনেক কিছু জানেন না, অনেক তথ্য জানেন না। আমি অনুরোধ করেছিলাম লেবানন দূতাবাসের যিনি কর্মকর্তা আমাকে ফোন করেছিলেন, মামুন সাহেব, ওনাকে বলছিলাম যে আমাদের মাননীয় রাষ্ট্রদূত আছেন অথবা লেবানন দূতাবাসের একজন কর্মকর্তা যদি আমাদের অনুষ্ঠানে আসেন, এসে যদি কথা বলেন, তাহলে লেবাননের যারা আছেন ওনারা বুঝতে পারেন দূতাবাস কি করছে, কি কাজ করছে। কিন্তু এখনো কিন্তু ওনারা সেই সাড়া দেননি। আমি একটু যাবো, একটু সংক্ষিপ্ত করবো, আমরা আবার একটু কথা বলবো। আমি যাবো একটু মহিজুল ইসলাম টনি। হ্যাঁ মহিজুল ইসলাম টনি, একটু সংক্ষিপ্ত বলতে হবে। জি রূপক দাদা, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ প্রবাস দর্পণকে এবং আজকের অতিথি প্যানেলে যারা যুক্ত আছেন তাদের সবাইকে আমার শুভেচ্ছা। এবং 7 মার্চ, অগ্নিঝরা মার্চ, গভীর শ্রদ্ধার সাথে আমি স্মরণ করছি জাতির সেই সব বীর সন্তানদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি লাল সবুজের পতাকা পেয়েছি, একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি। আমার সহযোদ্ধারা এবং অনেকেই কিন্তু ইতিমধ্যেই বলে গেছেন লেবাননের বর্তমান পরিস্থিতি নিয়ে। আসলে আমি ঠিক এভাবেই বলতে চাই, বর্তমানে লেবাননের যে অবস্থা, এর আগে কিন্তু আমরা বলে আসছিলাম, গত প্রোগ্রামগুলোতে কিন্তু আমি বলেছিলাম যে মানি ভ্যালুয়েশন যে বিষয়টা, সেখানে আপনার 8.5 ছিল, 9.5 ছিল, ইতিমধ্যেই আপনার 10.5, 10.6 পর্যন্ত গিয়ে পৌঁছেছে। এমনকি আপনার ইতিমধ্যেই আমরা দেখেছি, গতকালকেও আমি দেখেছি আমার এইখানে আপনার প্রতিটা রাস্তায়, প্রতিটা মোড়ে মোড়ে আপনার যে লেবানিজ যে নাগরিক আছে, লেবাননের নাগরিক, সেই নাগরিকরা তারা নিজেরাই একটা আপনার আন্দোলন করছেন এবং প্রতিটা রাস্তায়, প্রতিটা মোড়ে মোড়ে তারা অগ্নিকাণ্ড করছেন এবং রাস্তাঘাট বন্ধ করে দিচ্ছেন। তারা কেন বন্ধ করছেন? আসলে তারা, এই দেশের নাগরিক যারা, তারা নিজেরাই এখানে ভালো নেই, তারা নিজেরাই অনেকটা আপনার মানবীয়তার জীবন যাপন করছে, যদি আমি এভাবেই বলি।
তারা মানবেতর জীবন যাপন করছে, এবং এদেশের নাগরিক যারা আছেন তারা নিজেরাই অনেকে কর্মহীন হয়ে পড়েছেন। আমি তার সাথে এটুকুও বলতে চাই, অনেকে এখানে বর্তমানে, আমি লেবানিসরা কিন্তু অনেক আন্তরিক, আমি এটুকু বলতে পারি তারা অনেক আন্তরিক, কিন্তু বর্তমান যে সিচুয়েশন হয়ে দাঁড়াইছে সেই জায়গাতে অনেক এই দেশে বর্তমান লেবানিসরা অনেকে আপনার ছিনতাই চুরি পর্যন্ত তারা লিপ্ত হয়েছেন। কেন লিপ্ত হয়েছেন? শুধুমাত্র পেটের দায়ে, কারণ লেবানিসরা এখানে কর্মহীন হয়ে পড়েছেন। তাহলে আপনি বুঝুন, এই দেশটাতে শুধুমাত্র লেবানিস যে আছে তা কিন্তু না, ছোট্ট একটা রাষ্ট্র যেখানে লেবাননের নাগরিক আছে, বাংলাদেশের নাগরিক আছে, আপনার ইন্ডিয়ান নাগরিক আছে, ফিলিস্তিনি থেকে শুরু করে ইরাকি, সিরিয়া, অনেক দেশের নাগরিক এখানে আছে। তো সবকিছু মিলিয়ে এদেশের যে পরিস্থিতি, যে রাজনীতির যে অস্থিরতা এবং করোনা মহামারী যেভাবে ছড়িয়ে পড়েছে, খুব মানবেতর জীবন যাপন করছি। তো এই সব জায়গাগুলো থেকেই কিন্তু আমরা গত প্রোগ্রামগুলোতে মাননীয় মন্ত্রী মহোদয়, মাননীয় এমপি মহোদয় সকলের কাছেই কিন্তু আমাদের কষ্টের কথাগুলো তুলে ধরেছি এবং বলার চেষ্টা করেছি যে আমরা স্বেচ্ছায় দেশে ফিরে যেতে চাই। সেই স্বেচ্ছায় দেশে ফিরে যাওয়ার জায়গা থেকে আপনার 400 মার্কিন ডলার টিকিটের মূল্য নির্ধারণ করে দেওয়া হলো। সেই 400 মার্কিন ডলার নির্ধারণের টাকা আপনার হয়তোবা 5000 প্লাস, আমি ধরে নিলাম 6000 মানুষ নাম নিবন্ধন করে আসছেন। তারা হয়তোবা ধাপে ধাপে সবাই যাচ্ছেন, কিন্তু 6000 মানুষ যাচ্ছেন, কিন্তু আমার প্রশ্নটা থেকে যাচ্ছে এই জায়গায়, 6000 মানুষ যাবার পর যারা 400 মার্কিন ডলার দিতে পারছেন না, তাহলে সেই মানুষগুলো কি করবে? তারা কি এই দেশে আপনার না খেয়ে কর্মহীন হয়ে বিনা চিকিৎসায় কি মারা যাবেন এখানে? তাদের কি দেখার জন্য কেউ নেই? আমার প্রশ্নটা হচ্ছে এইখানে। কারণ বাংলাদেশে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় নামে একটা খাত আছে, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আছে। এই মন্ত্রণালয়টাকে বাংলাদেশ সরকার কেন গঠন করেছেন? বাংলাদেশ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে গঠন করা হয়েছে শুধুমাত্র প্রবাসীদেরকে দেখভাল করার জন্য। তারা যদি যথার্থভাবে যদি আপনার প্রবাসীদেরকে দেখভাল করতেন, তাদের সমস্যাগুলো নিয়ে তারা ভাবতেন, তাহলে আমার মনে হয় এই এতদিন ধরে আমরা যে 6 মাস যাবত যেভাবে বলার চেষ্টা করছি, বলেই তো যাচ্ছি। ইতিমধ্যে কিছুক্ষণ আগে আমার প্রিয় ভাই সাইদ ভাই বলে গেলেন যে বলতে বলতে ক্লান্ত হয়ে গেছি। তো ব্যাপারটা কিন্তু এরকমই, 6 মাস যাবত তো আমরা বলেই যাচ্ছি, কিন্তু প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে কেন, মানে আমাদের জন্য যা যা পদক্ষেপ নেওয়া দরকার, কেন তারা নিচ্ছেন না? আমি একটু মধ্যপ্রাচ্য নিয়ে কথা বলি। আপনারা অবগত আছেন বাহরাইনের যে অবস্থা বর্তমানে। আপনাকে আমি একটা অনুরোধ করবো রূপকদাতা, আপনি প্রবাস দর্পণ যেভাবে অসহায় মানুষের কথা তুলে ধরেন, আপনি ইরাকের যে প্রবাসীরা আছে তাদেরকে নিয়ে একটা প্রোগ্রাম করার অনুরোধ জানাবো আমি আপনাকে, তাদেরকে নিয়ে একটা প্রোগ্রাম করুন। তো সবকিছু মিলিয়ে যে আমরা একটা সমস্যার মধ্যে আছি, আপনার 1,20,00,000 থেকে 25,00,000 আপনার আমরা প্রবাসী আছি। তো এই প্রবাসীদের মধ্যে যে আমরা সবাই কিন্তু আপনার অসহায় এবং সবাই যে আমরা খুব খারাপ অবস্থায় আছি, ব্যাপারটা কিন্তু এমন না। হয়তোবা সর্বোচ্চ আমি যদি এভাবে ঠিক বলি, আপনার প্রায় 1.5 লক্ষ থেকে 2 লক্ষ মানুষ আমরা খুব সমস্যার মধ্যে আছি, অথবা 3 লক্ষ মানুষ সমস্যার ভিতরে আছি। তো প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কেন এই 3 লক্ষ মানুষের যে সমস্যাগুলো আছে সেই সমস্যার সমাধান করতে পারছেন না? তাহলে আমি এটুকু বলবো, তারা কি তাহলে আমাদের জন্য আন্তরিক না? শুধু আমি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে বলতেছি, অন্য কোনো মন্ত্রণালয়। ধন্যবাদ মহিদুল ইসলাম, ধন্যবাদ। আবার আসবো, আমি যাব। আমরা জানেন যে আমাদের মাননীয় পরিকল্পনা মন্ত্রী আমাদের আপনাদের সাথে এই অনুষ্ঠানে ছিলেন এবং পরিকল্পনা মন্ত্রী যোগাযোগ করেছেন। আমরা জানি পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যোগাযোগ করেছেন। আমরা আশা করতেছি কিছু একটা হতে পারে কিছুদিনের ভিতরে। আমাদের সাথে আছেন, আমি যাব, আমাদের সাথে আছেন আওয়ামী লীগ যুবলীগের কেন্দ্রীয় প্রেসিডেন্ট সদস্য, সাবেক সাংসদ, সাবেক ছাত্রনেতা, বঙ্গবন্ধু পাঠ্যক্রমের সভাপতি নবীন ভাই। নবীন ভাই, আমরা জানি যে শুরু থেকে আমরা শুধু লেবানন নিয়ে প্রোগ্রাম করি না, আমরা আসলে মধ্যপ্রাচ্য, বাহরাইন বলেন, কাতার বলেন, এবং কিছু কিছু কাজ হয়েছে। কাতারে কিন্তু অনেকেই চলে যাচ্ছে, কাতার নিয়ে আমরা অনেক প্রোগ্রাম করেছি, কাতারে অনেকে চলে যাচ্ছে, এবং বাহরাইনে আমরা আশা করতেছি কিছুদিনের মধ্যে একটা ভালো রেজাল্ট আসবে। গতকালকে বাহরাইন একটা নিউজ পেপারে বাহরাইন সম্বন্ধে একটা পজিটিভ নিউজ এসেছে, আমরা আশা করতেছি কিছুদিনের মধ্যে রেজাল্ট আসবে। নবীন ভাই, যে একটু বলেন, আপনি ছিলেন আমাদের অন্যান্য প্রোগ্রাম গুলাতে, এবং একটু যদি বলেন, আপনি বিভিন্ন মন্ত্রণালয়, বিভিন্ন মন্ত্রী মহোদয়ের সাথে যোগাযোগ করেন, কথা বলেন, একটু যদি বলেন সর্বশেষ অবস্থাটা কি? ধন্যবাদ জানাই রূপকদা, আজকে প্রবাস দর্পণের মাধ্যমে কথা বলার সুযোগ পেয়েছি। পাশাপাশি আমি ধন্যবাদ, অভিনন্দন জানাই আমাদের মধ্যে উপস্থিত আছেন আজকের অতিথির মধ্যে লেফটেন্যান্ট জেনারেল মাসুদ চৌধুরী, অবসরপ্রাপ্ত মাননীয় এমপি। উনি জাতীয় পার্টির প্রেসিডেন্ট সদস্য। পাশাপাশি একটি কথা আপনি বলেছেন, আমি জেনে অত্যন্ত খুশি হলাম। আজকে আমার কাছে মনে হলো রিল্যাক্স মনে হচ্ছে, সেটি হচ্ছে যে সাবেক হাই কমিশনার। তার মানে ব্যাপারটি হচ্ছে যে একজন হাই কমিশনার প্রবাসীদের সম্পর্কে যত জানবে, আমরা যত স্টাডি করি তত জানার কথা না। উনি যেহেতু একটা দেশের হাই কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন, তখন স্বাভাবিকভাবে ওই দেশে যারা প্রবাসী থাকবে, বাংলাদেশের সাথে সম্পর্ক কেমন থাকবে, বাংলাদেশের আইন কেমন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিন্তা চেতনা কি, বা কি ধরনের দায়িত্ব, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কি কি দায়িত্ব, এই বিষয়গুলো উনি জানবেন। আমি আপনাকে আবারও ধন্যবাদ জানাই যে আপনি
এমন একজন মানুষকে নিয়ে এসেছেন যিনি এই ব্যাপারে অনেক অভিজ্ঞ। পাশাপাশি উনি জাতীয় পার্টি মহান সংসদে কিন্তু বিরোধী দলের একটি দল, এবং ওনারা কিন্তু সরকারি দলের অনেক এমপি মহোদয়রা কিন্তু অনেক কথা তুলতে পারে না সংসদে। বিরোধী দলের যারা থাকেন এমপি মহোদয়, ওনারা কিন্তু কথাগুলো তোলার পরে এই বিষয়টি নিয়ে আলোচনা হয়, মন্ত্রী মহোদয় সহ মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পর্যন্ত পৌঁছিয়ে বিষয়টিকে সমাধান করা সম্ভব হয়। সে কারণে আমি আজকে আপনাকে ধন্যবাদ জানাই যে এমন একজন অতিথিকে আপনারা নিয়ে এসেছেন, যেখানে আমার মনে হয় কথাগুলো বললে কথাগুলো কাজে লাগানো সম্ভব, আর যা বলা হচ্ছে উনি নোট করতেছেন এটি আমি উপলব্ধি করতে পারছি। এখানে স্বাভাবিকভাবে আপনি বলেছেন যেটি যে আসলে লেবাননের যে বিষয়টি আমরা অতীত থেকেই জানি। একটু আগে আমার ছোট ভাই শেষের দিকে যে বললেন যে এদেশের রাজনৈতিক অস্থিরতা, সর্বপ্রথম বিষয়টি ছিল এটি। আর এদেশের রাজনৈতিক অস্থিরতার পরেই কিন্তু দেখেন কোভিড-19 মতো করোনার মতো একটি ব্যাধি সারা পৃথিবী ব্যাপী জেঁকে বসেছে, যে কারণে সারা পৃথিবীতেই অর্থনৈতিক মন্দা, পাশাপাশি অন্যান্য সমস্যাগুলো দেখা দিয়েছে। আবার পাশাপাশি একটা বিস্ফোরণের কথা বললেন শাহেদ ভাই, কথাগুলো বললেন। আমি মনে করি যে একটা দেশের জন্য অত্যন্ত করুণ একটি দশা, করুণ অবস্থা সেখানে দেখা দিয়েছে। আর এমত অবস্থায় আমাদের দেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যে দায়িত্ব, এই দায়িত্বটিকে যদি কাজে লাগানো যায়, আমি মনে করি আপনার প্রবাস দর্পণের মধ্য দিয়ে অনেকগুলো দেশের অনেক সমস্যা আপনারা সমাধান করার যে চেষ্টাটা করেছেন, সেটির অনেকগুলো দেশের সম্ভবত সমাধানের পথ বেরিয়ে এসেছে। মেইন ব্যাপারটি হচ্ছে কি যে আমি জানি একজন এমপি মহোদয় আছেন, প্রায় 2 বছর পার হয়েছে উনি এমপি আছেন। উনি কিন্তু যখন ওনার ন্যাম ভবনে অথবা বাসায় যান, ওনার এলাকার অনেক নেতাকর্মী এসে হাজির হন, উনি পরিপূর্ণ সময় দিতে পারেন না। আবার এলাকায় যখন যান সেখানেও কিন্তু একই অবস্থা, প্রচুর মানুষের ভিড়। উনি যে একটু পরিকল্পনা করবেন, গবেষণা করবেন বা একটু স্টাডি করবেন, সেই সুযোগটা পান না। আমি নিজে এমপি ছিলাম, আমি জানি এই বিষয়টি। এখনো আমি এমপি না থাকলেও এখনো অনেক মানুষ অনেক বিষয়ে আসে। আবার পাশাপাশি আমি যুবলীগের প্রেসিডেন্ট সদস্য হয়েছি। আমার সারা বাংলাদেশেরই অনেকের সাথে নেটওয়ার্ক, অনেক আগে থেকে রাজনীতি করি, অনেক পরিচিত মানুষ আসে। সেই জন্য ব্যস্ততার কারণে আসলে পেরে ওঠে না। আমি যেটি মনে করি যে উনি যদি তথ্যপত্র কালেকশন করার চেষ্টা করেন, বিশেষ করে মন্ত্রণালয়ের বিষয়ে, বিশেষ করে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, এখানে প্রবাসীদের উদ্দেশ্যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কি ভূমিকা, কি দায়িত্ব, এই বিষয়টি মন্ত্রণালয় দেখবে। কিন্তু মন্ত্রণালয়কে বারবার নক করতে হবে, নাড়া দিতে হবে, তাদেরকে বলতে হবে, তাদেরকে বিশেষ করে জানাতে হবে যে এই সমস্যাগুলো হচ্ছে। তখন একজন মন্ত্রী মহোদয় অনেক কাজের মধ্যে, ঝামেলার মধ্যে এই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবে। একাধিকবার নক না করলে কোনো কাজ আমাদের দেশে হয় না, এটি আমি ব্যক্তিগতভাবে দেখেছি। পাশাপাশি আমাদের দেশ বাংলাদেশ, আমরা বলে থাকি একটি কঠিন কথা, যদিও কথাটি এই মিডিয়াতে বলা ঠিক না, তবুও বলতে হয়। সেটি হচ্ছে যে আমাদের দেশের আমলাতান্ত্রিক জটিলতা। একটা ফাইল যখন আগায়, সেই ফাইলটি কত ধীরে যে যায়। আসলে এই যে অনলাইনে আমরা কথা বলছি, দেখেন কয়েক সেকেন্ডের মধ্যেই, হয়তো যদি মিডিয়াতে যারা দেখছে তারা হয়তো কয়েক সেকেন্ড, একেবারে 2, 3, 4, 5 সেকেন্ডের মধ্যে কিন্তু তারা সঠিকভাবে তথ্যটা পাচ্ছে। আমাদের দেশের এখনো কিন্তু ডিজিটাল যদিও হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতার কারণে উনি ডিজিটাল করতে পেরেছেন, কিন্তু আমাদের ওই জটিলতা, যে জটিলতাটি হচ্ছে যে কোনো একটি কাজ যদিও ফাইল করে দিবেন, আজকে এমপি মহোদয় আছেন, উনি মন্ত্রী মহোদয়কে বলে বিষয়টি তুলে ধরবেন, মহান সংসদে তুলবেন, হয়তো মন্ত্রী মহোদয়ের কাছে একটা ডিও দিবেন, সেই ডিওর কপিটি যাবে। তারপরে ওই যে বললাম যে আমাদের জটিলতা এই ধীর গতিতে আগাবে, এমনি করে এটার একটা সমাধান হবে। তবুও আমি মনে করি যে আজকে প্রবাস দর্পণের মধ্য দিয়ে আমরা এই লেবাননবাসীর জন্য আমরা কথা বলতে পারছি। এমপি মহোদয় আসছেন, উনি জানাচ্ছেন, আপনি যে উদ্যোগটি নেন, বিশেষ করে আমি দেখেছি যে একজন এমপি মহোদয়কে রাখার চেষ্টা করেন মহান সংসদে সব সময়ের জন্য। গতকালকে আমি কথা বলেছি আপনার মিডিয়াতে, যেহেতু একজন সাবেক আওয়ামী লীগের এমপি আসার কথা ছিল, আসতে পারেনি, আমাকে হঠাৎ করে বলেছেন, আমি অংশগ্রহণ করেছি। আমি প্রত্যেকটি অনুষ্ঠানে দেখেছি আপনি সংসদের সাথে সম্পৃক্ত রেখেই প্রত্যেকটি বিষয় আপনি এখানে তুলে ধরেন, যাতে করে সংসদে বিষয়টি যায়। এই জটিল বিষয়গুলো সমাধান করার জন্য সংসদ ছাড়াও অনেক সময় সম্ভব হয় না। আর সংসদের একজন এমপি কে রাখার মূল উদ্দেশ্য হচ্ছে আপনার যে সংসদ সদস্যের সাথে এমপি মহোদয়দের খুব সহজেই যোগাযোগ করা সম্ভব। এই জন্যই আমি আবারও আপনাকে ধন্যবাদ জানাই। আমি যে কথাটি বলবো যে আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে এমপি মহোদয় নোট করতেছেন, জানছেন, উনি যেহেতু
আমাদের সাবেক একজন হাই কমিশনার, উনি নিয়মগুলো জানেন। ওনার নিয়মের মধ্য দিয়ে উনি যদি ওনার ডিও লেটারে তথ্যপত্রগুলো তুলে ধরে যদি মন্ত্রী মহোদয়কে লিখেন, মন্ত্রী মহোদয়কে লেখা শুধু না, মাঝে মধ্যে একটু হাই হ্যালো করা, যোগাযোগ করা। আমি যতটুকু জানি যে ওনার সাথে সম্পর্কটা বেশি ভালো হবে, কারণ মন্ত্রী মহোদয় বয়োজ্যেষ্ঠ মানুষ, উনিও কিন্তু বয়োজ্যেষ্ঠ একজন মানুষ, ওনাকে সম্মান করবেন। আমি খুব সহজেই আজকে এই বিষয়গুলো যারা আজকে তুলে ধরেছেন কথাগুলো, এই সমস্যাগুলো তুলে ধরে উনি কিন্তু একটু জিও দিয়ে সামনের দিকে আগিয়ে, আর বিশেষ করে সময়টা বেশি নষ্ট না করলে ভালো হয়, কারণ আমাদের মানুষগুলো এত অসহায় অবস্থায় আছে। আমাদের দেশটি আসলে আমরা দীর্ঘ প্রায় 50 বছরের একটি দেশ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইদানিং কালে যে কাজগুলো করে যাচ্ছেন, যে কথাটি আমার ছোট ভাই বলেছে, যে প্রণোদনার মাধ্যমে, বিশেষ করে গভর্নমেন্টের কাছ থেকে প্রণোদন দিয়েও কিন্তু অনেক বিপদ আপদ মানুষের কিন্তু উদ্ধার করে। আমি এই কয়েকদিন আগে আমার এলাকায় ছিলাম, একজন মানুষ, গরিব মানুষ আসছে, অসহায় মানুষ আসছে, তার বাচ্চার চিকিৎসা করতে পারতেছে না, তার একটা অপারেশন করার প্রয়োজন। আমি সমাজসেবা অফিসারকে ফোন করেছি, ফোন করার পরে ডিসি সাহেবকে একটা ফোন করেছি, তখন ডিসি সাহেব সমাজসেবা অফিসার মিলে এই টাকাটা কিন্তু সরকারের প্রণোদনা দেওয়া, সমাজ সেবার ক্ষেত্রে এই সহযোগিতা করা। সরকারের আন্তরিকতার কোনো জায়গায় ঘাটতি দেখি না আমি। শুধু আমাদেরকে তুলে ধরতে হবে, বিষয়টি বুঝাতে হবে, বুঝাতে পারলে আমি কেন জানি মনে করি যে এই যে ঘাটতিটা আছে, কেন লেবাননের মতো সব দেশ তো না, অনেক দেশে অনেক সমস্যা আছে, কিন্তু লেবাননের সমস্যা কিন্তু 2-3টি বিষয় এখানে গুরুত্ব পাচ্ছে। ওখানকার রাজনৈতিক অস্থিরতা, একটা বিস্ফোরণের মতো একটা ঘটনা ঘটেছে, পাশাপাশি কোভিডের মতো একটি বিষয়। পাশাপাশি একটা কথা বলবো কি, যে আমরা লেবানন সহ যে দেশগুলোতে সমস্যা আছে, সমস্যাগুলো এত দেখা দিত না যদি COVID-19, যেটি আমরা করোনার মতো এই ব্যাধিটি যদি না আসতো। তো এটি আসাটা যেমন শুধু যে সারা পৃথিবীতে অন্যান্য দেশে আসছে, লেবাননে আসছে তা না, বাংলাদেশেও এসেছে। বাংলাদেশের সরকারও কিন্তু এই বিষয়টিকে যত সহজভাবে এটি জনগণের কাছে সেবামূলক ভাবে পৌঁছে দেওয়া যায়, সরকার সেবা করতে পারে, সেই কাজটি কিন্তু সরকার করে যাচ্ছে। এটিকে ট্যাকেল দিয়ে সরকার এগোচ্ছে এই কাজটির জন্য। যেমন একটি কথা সত্য, যে আমি যতটুকু জানি মন্ত্রী মহোদয়দের কাছে যখন আমি যাই মন্ত্রণালয়, অনেক মন্ত্রী মহোদয় কিন্তু সচিবালয়ে যান না, অনেক মন্ত্রী মহোদয় যান, খুব কম যান, কারণ কিন্তু COVID-19। তো সেজন্য কিন্তু কাজের যে গতিটি, সেই গতিটি ঠিকভাবে হচ্ছে না। তো এর মধ্য দিয়ে আমি মনে করি যেটি এমপি মহোদয় আছেন, আমাদের মন্ত্রী মহোদয়ের কাছে যদি প্রস্তাব রাখেন, এই সমস্যাগুলো পয়েন্ট টু পয়েন্ট তুলে ধরে যদি বলেন, এবং উনি বসে থেকেও অনেক কাজ করাতে পারবেন, কারণ ওখানে সচিব মহোদয় থাকবেন, সচিব মহোদয়কে ডাকবেন, এটার সাথে সংশ্লিষ্ট যিনি আছেন অতিরিক্ত সচিব বা যে কেউ, ওনাকে যদি রাখা হয়, উনিও এসেও কিন্তু এই বিষয়গুলো জানবেন। তখন মুখোমুখি কথা বললে অথবা কথোপকথন হলে আমার কাছে কেন জানি মনে হয় অতি দ্রুত এই কাজটি করা সম্ভব। কারণ সরকার কিন্তু উদ্যোগ নেয়, অনেক সময় দেখবেন যে হঠাৎ করে যদি কোনো দুর্ভিক্ষ বা কোনো দেশে কোনো বিশেষ করে প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয়, তার জন্য কিন্তু তাৎক্ষণিক কোনো ব্যবস্থা থাকে, এবং অর্থটা কিন্তু এমন ভাবেই কিন্তু বরাদ্দ সরকারের কাছে থাকে। সেটি করতে হলে হয়তো টেবিল টু টেবিল অল্প সময়ের ভিতরে কিছু কাজ করে যদি আগানো যায়, যে আমার ছোট ভাই যেটি বললেন, যে স্বাভাবিকভাবে সরকার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে যদি এই সহযোগিতাটা করে, তাহলে আমার কাছে মনে হয় সরকারের কিন্তু প্রশংসা বাড়বেই। কারণ আমাদের দেশের মিডিয়া, তারপরে আমাদের দেশের যে প্রিন্ট মিডিয়া, পত্রপত্রিকায় এগুলো নিউজ হতে পারে, সরকারের ভাবমূর্তি বাড়বে। আর বিশেষ করে আমাদের যারা প্রবাসী আছে, বিশেষ করে 1,20,000 মতো, সবাই কিন্তু একরকমের সমস্যায় নাই। আমি যতটুকু মনে করি যদি একটু জরিপ করে দেখা হয়, ওই দেশে যারা আমাদের বিশেষ করে হাই কমিশনার আছেন, ওনারা যদি একটু জরিপ করে দেখেন যে তাদের কি কি সমস্যা আছে। আবার আমাদের ওইসব দেশে কিন্তু আমাদের বাঙালিদের একটা কমিউনিটি আছে, অবশ্যই কোন সমিতি আছে বা কোন অ্যাসোসিয়েশন আছে, তাদের মাধ্যম দিয়েও কিন্তু একটা পার্সেন্টেজ বের করা যায়, যে একেবারে যারা বেশি অসহায় অবস্থায় আছে তাদেরকে প্রাধান্য দিয়ে যদি এই সহযোগিতাটা করা যায়। আবার বাংলাদেশেও কিন্তু আমাদের দেশে তাদের নাম ঠিকানা আছে, তারা প্রচুর গরিব দরিদ্র, একেবারে নিঃস্ব অবস্থা। এটি যদি কোনো কারণে ডিসি সাহেবের দায়িত্ব দিয়ে, ইউনো সাহেবদের দায়িত্ব দিয়ে যদি এই তথ্যপত্র কালেকশন করে সেই দরিদ্র মানুষগুলোকে সহযোগিতা করার চেষ্টা করা হয়, আমি সরকারের কোনো আন্তরিকতার ঘাটতি দেখি না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি দিনে দিনে কিন্তু কেন জানি ওনার ভিতরে সেই জিনিসটি চলে আসতেছে, যে বঙ্গবন্ধু বাঙালিকে কত বেশি ভালোবাসতেন, কিভাবে ভালোবাসতেন, ওই ভালোবাসার কারণে বঙ্গবন্ধুর নামটি ছড়িয়ে পড়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কিন্তু সেই সুনামটি, প্রশংসাটি কুড়ানোর জন্য উনি চেষ্টা করে যাচ্ছেন।
শুধু দরকার আমাদের সহযোগিতা। আমরা যদি ওনাকে সহযোগিতা করতে পারি, আমাদের প্রবাসীদেরকে সহযোগিতা করে আমাদের যে দুর্বিষহ অবস্থাটি আছে এটি অবশ্যই পার করা সম্ভব। আমার মনে হয় সবাইকে বোঝাতে পেরেছি। ধন্যবাদ। ধন্যবাদ। জি ধন্যবাদ আপনাকে। আমরা আসবো, আমরা কিছু কথা শুনবো। আমরা এখন যাবো, আমাদের সাথে আছে, আমি একটু অনুরোধ করবো শাহেদ ভাই যারা আছে আপনারা একটু শেয়ার করবেন প্লিজ। আমাদের লেবাননে অনেক মানুষ আছে যারা অনেকেই জানে না কি সমস্যা, অনেকেই কিন্তু মানে কি হচ্ছে বা কি অবস্থা এই বিষয়গুলো জানে না, যার ফলে অনেকেই বিভিন্ন ভাবে আমাকে পার্সোনালি মেসেজ করে, ভাই আমরা বিপদে আছি, আমরা যেতে পারতেছি না, কান্নাকাটি করে। তো আমি অনুরোধ করবো যে আপনারা যদি এগুলো শেয়ার করেন তাহলে আমাদের যারা দর্শক আছেন, লেবাননে যারা প্রবাসীরা আছে তো দেখতে পাবেন। আমি যাবো, আমাদের সাথে আছেন লেফটেন্যান্ট অবসর মাসুদ্দিন চৌধুরী এমপি, যিনি জাতীয় পার্টি প্রেসিডেন্ট সদস্য এবং যিনি অস্ট্রেলিয়ার সাবেক হাই কমিশনার। আমি যাব আমাদের মাসুদ্দিন স্যারের কাছে। স্যার যদি একটু আপনি শুনলেন আমাদের লেবানন প্রবাসীদের কষ্টের কথাগুলো, এবং আপনি দীর্ঘদিন জানি অস্ট্রেলিয়াতে আপনি ছিলেন, অস্ট্রেলিয়ায় ওখানকার প্রবাসীরা বলে আপনি মানে একজন মানে প্রবাসী বান্ধব হাই কমিশনার ছিলেন। তো এই অবস্থায় আপনার কি পরামর্শ বা কি করা উচিত বলে মনে করেন সরকারের? বা জি একটু বলেন। রূপক, অনেক ধন্যবাদ। প্রথমে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে আমাকে দাওয়াত করার জন্য। এবং আজকে এসে আমাদের লেবানন প্রবাসী ভাইদের কাছ থেকে যে কথাগুলো শুনলাম, এর আগে আমরা সংবাদপত্রে বা মিডিয়ার মাধ্যমে কিছুটা জেনেছি। আজকে যে কথাগুলো ওনাদের যারা লেবাননে প্রত্যক্ষভাবে দেখছেন, ফেস করছেন, ওনাদের কথাগুলো শুনে খুবই খারাপ লাগার কথা এবং অত্যন্ত খারাপ লাগছে যে এত মানবতার জীবন যাপন করছেন আমাদের বাংলাদেশি ভাই বোনেরা, যাদের রেমিটেন্সের টাকায় আমরা গর্ব করি। যে কথাটা শাহরিয়ার হাসান বলেছিলেন যে বড় করে বলি যে আমাদের বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ এত বেড়ে গেছে, এই হয়েছে সে হচ্ছে, এই টাকাটা বেসিক্যালি আসে আমাদের বিদেশে যারা কাজ করছেন তাদের মধ্যে থেকে। সেই ভাই বোনদের আজকে যে দুর্দশা, এই দুর্দশার কারণ কিন্তু তারা না। এটা হচ্ছে লেবাননের রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি এবং সম্প্রতি যেই ব্লাস্টটা হয়েছে, এইসব কারণগুলোর, এই তিনটা মূল কারণের ফলেই কিন্তু আজকে লেবাননের দুরবস্থা। যেটা আপনারাই বললেন যে লেবাননের নিজস্ব লোকজনও কিন্তু অত্যন্ত অভাবে আছে, চুরি ডাকাতি হাইজ্যাকে চলে গেছে। বিদেশের যারা কাজ করেন এবং তার মধ্যে সবচেয়ে বেশি কাজ করেন সম্ভবত বাংলাদেশিরাই। একটা সময় প্রায় 1.5 লক্ষ থেকে 1,70,000 লোক ছিলেন, এখন হয়তো কিছুটা কমে এসছেন। এই কমিউনিটিটা বেশি এফেক্টেড হয়েছে এবং আমাদের লোকজন কাজ করে বেসিক্যালি, যেটা আমার ইনফরমেশন আছে সেটা হচ্ছে মোস্টলি ডোমেস্টিক এইডস, আর আপনার কাজ করে ক্লিনার হিসাবে, তার মানে একদম লোয়েস্ট এভে কাজ করে। তো এদের জবলেস হয়েছেন অনেকে, ডিভ্যালুয়েশন অফ দি কারেন্সি হচ্ছে, সবকিছু মিলিয়ে অবস্থাটা অত্যন্ত খারাপ এখন। এর মধ্যে বাংলাদেশ সরকার যে একদম চেষ্টা করেনি তা না। আমরা যেটা এই পত্রপত্রিকায় দেখেছি, বাংলাদেশ এমবেসি সেখানে সবাইকে, যাদের স্পেশালি কাগজপত্র ঠিক নাই, এদেরকে রেগুলার করার জন্য এনলিস্ট করতে, রেজিস্ট্রেশন করতে বলেছে। সেটা নিয়েও প্রবলেম হচ্ছে। এত ওদের তো একটা লিমিটেড জায়গা আছে, লিমিটেড লোকজন আসা উচিত, সেখানে নাকি এত বেশি চলে এসছে, বাড়িরা তাদেরকে নোটিশ দিয়েছে তোমরা বাড়ি ছাড়ো। এরকম ঘটনা ঘটেছে শুনেছি। পরে জানলাম যে দে আর লুকিং ফর অল্টারনেটিভ প্লেস, যেখানে অনেক বেশি লোককে নিয়ে এই কাজগুলো করা যায়। আর স্টাফ আছে মাত্র 4 জন না 5 জন, ইনক্লুডিং দি অ্যাম্বাসেডার। তো এই 3-4 জন লোকের পক্ষে এতগুলি মানুষের রেজিস্ট্রেশন করা কিন্তু খুব সহজ কাজ না। আর এমবেসি নিজের ইনিশিয়েটিভ তো অবশ্যই থাকতে লাগবে, কিন্তু গাইডলাইন্স বা ডিরেক্টিভস কিন্তু তাকে ফরেন মিনিস্ট্রি থেকে পেতে হবে। আর কিভাবে আমি আমার প্রবলেমটা প্রজেক্ট করতে পারি, কিভাবে আমি আমার হায়ার হেডকোয়ার্টারকে বোঝাতে পারি, সেটা যদি আমি সুন্দরভাবে করতে পারি, হায়ার হেডকোয়ার্টারের যারা বসে আছেন তারা সবাই লজিক্যাল মানুষ বলে আমি মনে করবো, এবং তারা লজিক্যাল ডিসিশনই দিবেন। আর প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব তো অবশ্যই আছে। তাদের মন্ত্রণালয়ের নামের শুরুই হচ্ছে প্রবাসী কল্যাণ দিয়ে, তারপর হচ্ছে ওভারসিজ এমপ্লয়মেন্ট। তো কল্যাণের একটা বড় অংশ যখন মানুষগুলো দুর্ভোগ পোহাচ্ছে, তখন তাদেরকে কেমন করে আমি সাহায্য করতে পারি, যদি রিপ্যাট্রিয়েট করতে হয় রিপ্যাট্রিয়েট করতে পারি, অন্য কোনো ধরনের সাহায্য ওখানে পৌঁছানোর দরকার হয় সেটা পৌঁছে দিতে পারি। এই কাজগুলো তো অবশ্য করতেই হবে আমাকে। মেডিসিনের কথা আসে, এখন মেডিসিন পাচ্ছে না। এমবিসির কাছে একটা ফান্ড প্লেস করলে বা মেডিসিন পাঠিয়ে দিলে, যেখানে আমাদের বিমান বাহিনীর এয়ারক্রাফট আসা যাওয়া করে, এর মধ্যে একটা এয়ারক্রাফট
বেশ কিছু লোককে রিপ্যাট্রিয়েটও করেছে। তো আমরা লেবাননের এক্সপ্লোশনের পরে আমরা এখান থেকে রিলিফ ম্যাটেরিয়াল পাঠিয়েছি। তো আমরা যদি প্রয়োজন হয় আমাদের যে করোনার টিকার কথা বলি বা ওষুধের কথা বলি, বেসিক একদম মিনিমাম যেটা ওষুধটা দরকার, এই ধরনের কিছু ওষুধ সাপ্লাইও যদি আমরা দিতে পারি, এটা একটা বড় ধরনের আয় উঠছে, ভালো একটা স্টেপ হবে সরকারের পক্ষ থেকে, এবং জনগণ জানতে পারবে, কর্মীরা জানতে পারবে সরকার তাদের পাশে আছেন, এবং সরকার পাশে থাকতেই হবে, এটা জনগণের সরকার। তো এই পাশে থাকার জন্য কিছু স্টেপ, মানে দৃশ্যমান কিছু স্টেপ নিতে হবে। তার মধ্যে একটা হচ্ছে তাদের দরকার হলে তাদেরকে ফিনান্সিয়াল সাপোর্ট দেওয়া, তাদেরকে মেডিসিন বা মেডিকেল সাপোর্ট দেওয়া, এবং সবচেয়ে বড় কথা যারা ফিরে আসতেছেন তাদেরকে রিপ্যাট্রিয়েশনের ব্যবস্থা করা। যেটা বললেন এখন $400 কয়জনের কাছে আছে? আপনাদের বক্তব্য শুনে মনে হলো অধিকাংশ যারা চলে আসতে চান তাদের কাছে $400 দেওয়ার মতো সামর্থ্য নেই। তো সামর্থ্য যদি না থাকে এই টাকাটা কিন্তু বাংলাদেশ সরকার দিয়ে দিতে পারে, জমা থাকুক কি না থাকুক। আমরা লক্ষ লক্ষ রোহিঙ্গাকে আশ্রয় দিচ্ছি, খাওয়াচ্ছি, সবকিছু করছি, আমি আমার নিজের লোকে কেন করতে পারবো না? তারা এরকমই, রোহিঙ্গারা যে অবস্থা ছিল অনেকটা ওই ধরনের একটা পরিস্থিতি লেবাননে আছে। এই লেবাননের এই মানুষগুলো আমার সন্তান, আমাদের এই মাটির সন্তান, তাদেরকে কেন আমরা সাহায্য করবো না, তাদেরকে কেন আমরা রিপাট্রিয়েট করবো না? তো শুনে এটাও ভালো লাগলো যে এই জিনিসটা সংসদে আলোচনা হয়েছে, তিনজন মানে সংসদ সদস্য ভিজিট করে এসছেন, তারা সংসদে উত্থাপন করেছেন, কিন্তু আমরা ভিজিবল ডিসিশন বা অ্যাকশন কিন্তু দেখিনি। তো এই জিনিসটাই আমাদের জন্য প্রয়োজন, এই অ্যাকশনটা নিতেই হবে, আর অ্যাকশনটা যত তাড়াতাড়ি হয় তত ভালো। আবার যদি আমরা সেই ব্যুরোক্রেসি লাল ফিতার মধ্যে ঢুকে যাই তাহলে কিন্তু হবে না। এটার জন্য আমি যেটা করব, আজকের আলোচনার পরে আমি আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে নিজে ব্যক্তিগতভাবে দেখা করবো, একটা ডিও লিখে নিয়ে গিয়ে আজকের আপনাদের আলোচনার যে সারাংশটা নিয়ে, এবং ওনাকে রিকোয়েস্ট করবো প্রয়োজনে মাননীয় অর্থমন্ত্রীর সাথে কথা বলার জন্য ফান্ড যদি রিলিজ করতে ফান্ড রিলিজ করবে, আবার ফরেন মিনিস্টারের সাথে যেন উনি আলাপ করেন, দরকার আমি নিজে হয়তো কথা বলবো। আর সবচেয়ে বড় কথা, আমাদের মাদার অফ হিউম্যানিটি, আমরা যাকে আমাদের জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জিনিসটা সুন্দরভাবে উপস্থাপন করলে আমি মোর দেন শিওর, মোর দেন পজিটিভ, ইনস্ট্যান্ট ডিসিশন ওনার কাছ থেকে আসবে। এই লোকগুলির জন্য যা কিছু প্রয়োজনীয় সাহায্য করা সেটা করার নির্দেশ উনি দিবেন বলে আমি বিশ্বাস করি। কথা হচ্ছে এখন ওনার কাছে জিনিসটা প্লেস করতে লাগবে। এই প্লেসমেন্টটা যদি ঠিকমতো করা হয়, আই থিঙ্ক গাড়ির চাকা খুব তাড়াতাড়ি ঘুরবে। আর এমবেসি নিয়ে কিছু কথাবার্তা হয়েছে। এমবেসি বেসিক্যালি বলতে গেলে একজন মানুষ যিনি হেড অফ দ্য মিশন থাকেন, উনি যেভাবে চালাতে চান সেভাবে চলে। জেনারেল মুস্তাহিদ আছেন এখানে, আমি চিনি, উনি আমার আন্ডারে কাজও করেছেন। হি ইজ এ ভেরি ডাইনামিক পার্সোনালিটি। একজন যে কাজ করবে না, মানে জনবান্ধব না, তা কিন্তু না। জেনারেল মুস্তাহিদ কিন্তু হি ওয়াজ মাই স্টাফ অফিসার এট ওয়ান স্টেজ, তো আমি চিনি ওকে। তো আমার মনে হয় হি ইজ অ্যাক্টিভ, এবং কিছু কিছু কাজ পেপার টেপারে যেটা দেখলাম, তো ওনার অ্যাক্টিভিটিস এর আমরা ইয়েও পাচ্ছি, মানে কিছু প্রমাণও পাচ্ছি। উনি বলছেন যে যারা রেজিস্ট্রেশন করবে 72 ঘন্টার মধ্যে উনি লেবানিজ সরকারের কাছ থেকে ক্লিয়ারেন্স এনে দিবেন যে তার নামে কোনো কেস নেই বা এই নেই সে নেই। তো এই ধরনের পদক্ষেপ কিন্তু উনি গ্রহণ করছেন, এই জন্য আমি অবশ্যই তাকে ধন্যবাদ জানাবো। তবে তাকে এই রিপ্যাট্রিয়েশনের ব্যাপারটা নিয়ে সরকারের সাথে মনে হয় আর একটু বেশি জোরালো মানে দাবি জানানো উচিত মিশন থেকে। সেটা সরকার, কারণ অন দি স্পট যিনি থাকেন তার রিপোর্টটার মূল্য কিন্তু অনেক বেশি। স্পেশালি হেড অফ দ্য মিশন যদি ওইভাবে সরকারকে বোঝানোর চেষ্টা করেন যে এই মানুষগুলো এত মানবত জীবনযাপন করছে, এদের জন্য এই এই প্রয়োজনীয় কাজগুলো করা উচিত, আমার মনে হয় সরকার অবশ্যই এটা এই ওনার এই প্রস্তাবের উপরে আলোকপাত করবেন এবং দৃষ্টিপাত করবেন এবং অ্যাকশন নেবেন, এটা বিশ্বাস করি। আর যদি এখন কমার্শিয়াল ফ্লাইটে আসা যাওয়া করতে হয়, যে পয়েন্টটা উঠে যাচ্ছে যে $400 কেন নেওয়া হচ্ছে যেখানে 100 কত ডলারে, $40 হতে পারে, এই এয়ারক্রাফট গুলি কিন্তু খালি যাবে, এবং ওয়ান ওয়ে ভাড়ার সাথে তুলনা করলে কিন্তু এটা পসিবলি উইল গো লিটল রং। চার্টার্ড এয়ারক্রাফট নিয়ে যাওয়া লাগবে, আন্তর্জাতিক কমার্শিয়াল ফ্লাইট ভাবে অপারেট করছে বলে মনে হয় না। তো চার্টার্ড এয়ারক্রাফট হলে যে কোনো কমার্শিয়াল এয়ারলাইন্স সে তো ওইভাবেই চার্জ করবে। ইভেন আমরা এখান থেকে দেখি আমাদের যে বিদেশের যে যারা কর্মীরা যাচ্ছেন, অনেক সময়
চার্টার্ড এয়ারক্রাফটে কিন্তু কর্মী পাঠানো হচ্ছে, স্পেশালি সৌদি আরবিয়াতে এখন প্রচুর লোক মাঝে মাঝে এয়ারক্রাফট চার্টার করা হয়, পাঠানো হয়। ভাড়া নর্মাল কমার্শিয়াল ফ্লাইটের চেয়ে একটু হলেও বেশি পড়ে, এবং এটা অ্যাকসেপ্ট করে নিয়ে কিন্তু কাজ করতে হচ্ছে। আর এটা বলছি আমি আমার তরফ থেকে অতি সত্বর এটা নিয়ে চেষ্টা করব, যাতে করে একটা ইমিডিয়েট অ্যাকশনে আমাদের সরকার যেতে পারে। সেজন্য যতটুকু আমার পক্ষে পার্সু করা দরকার। ইমরান আহমেদ বন্ধু মানুষ, আমি ওনার সাথে ব্যক্তিগতভাবে কথা বলবো, ফরেন মিনিস্টারের সাথে খুব ভালো সম্পর্ক, ওনার সাথে কথা বলবো আশা করি। এই দুইজন চেষ্টা করলে কিন্তু জিনিসটা খুব তাড়াতাড়ি হয়ে যায় বলে আমি মনে করি। স্যার আমরা আপনি একটু থাকেন স্যার, আমরা সবার কাছে 1 মিনিট করে বক্তব্য নিয়ে এসে আপনাকে দিয়ে শেষ করবো অনুষ্ঠান। আমি একটু যাবো শাহরিয়ার হাসানের কাছে। শাহরিয়ার ভাই, যদি আমরা অনেক দর্শক অনেক মন্তব্য করেছেন এবং আপনার মতামত সংক্ষিপ্ত করতে হবে এই পর্যায়ে। জি, আপনাকে ধন্যবাদ জানাই। আমি মন্তব্যগুলো করছি না, কারণ কি এখানে ওই লেবাননের বিভিন্ন জায়গার প্রবাসীরা নিজেরাই যখন বক্তব্য উপস্থাপন করেছেন তাদের মতো করে এখানে কমেন্টগুলো অনেকেই লেবানন থেকে বাহরাইন থেকে করেছেন। নিশ্চয়ই মাননীয় সংসদ সদস্য তাদের বক্তব্য থেকেই যারা কথা বলেছেন উপলব্ধি করতে পারবেন। সময় আমি এই জন্য জ্ঞাপন করতে চাইছি না। আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাসুদ চৌধুরী মাননীয় সংসদ সদস্যকে। এই জন্যই তাকে ধন্যবাদটা জানাই যে তিনি তার প্রত্যেকটা কথায় আমি উপলব্ধি করতে পেরেছি তিনি অত্যন্ত মনোযোগ দিয়ে কথাগুলো শুনেছেন এবং সেটি প্রকৃত অর্থে তিনি উপলব্ধি করতে পেরেছেন। এবং শুধু উপলব্ধি করা নয়, উপলব্ধি করার পর কিভাবে কাজটা করা যেতে পারে সেই বিষয়টাও কিন্তু তিনি আমাদের কাছে উপস্থাপন করেছেন। অর্থাৎ এর বাইরে আর কোনো কথা থাকে না, এর বাইরে আর কোনো বিষয় থাকে না। আমি এই জন্য ওনাকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই যে একজন সংসদ সদস্য যিনি জনগণের প্রতিনিধি, তিনি সত্যিকার অর্থে জনগণের প্রতিনিধির মতোই বিষয়গুলো উপলব্ধি করেছেন, কথাগুলো মনোযোগ দিয়ে শুনেছেন। এই জন্য আবারও তাকে আমি কৃতজ্ঞতা জানাই। আমি একটু সংক্ষেপে শেষ করবো। তিনি কিছু প্রয়োজনীয় কথা বলেছেন, সেটার সঙ্গে একটু যুক্ত করি। যেমন এই কথাগুলো কিন্তু তিনি খুব চমৎকার ভাবে উপলব্ধি করেছেন বলে বলেছেন, যেমন চিকিৎসার কথা বা ঔষধের কথা বলেছেন তিনি। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমি মাননীয় সংসদ সদস্য আপনাকে একটু যুক্ত করে একটা বিষয়, লেবাননে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ আছে কিন্তু ওখানে, ওরা কোভিড-19 আগে প্রবাসী বাংলাদেশিদেরকে চিকিৎসা দিয়ে যেতেন। যখন তার জাহাজটা করতো, নোঙ্গর করতো, সেখানে চিকিৎসা নিয়মিতই দিতেন প্রায় সময়। কোভিডের পর সেটা বন্ধ হয়ে গেছে। এখন আমার মনে হয় যদি কোনো মাধ্যমে নৌবাহিনীকে অনুরোধ করে সেই কাজটা আবার শুরু করা যায়, তাহলে আমাদের ওখানে বিনা চিকিৎসায় যে মানুষগুলো কষ্ট পাচ্ছে তাদের অনেকটা দুর্ভোগ সহজ হবে এবং সরকারের জন্য কাজটা সহজসাধ্য হবে। এখান থেকে পাঠাতে হলো না কিংবা অন্যদিকে দৌড়াদৌড়ি করতে হলো না। এটি একটা বিষয়। আর দ্বিতীয় একটি বিষয় আমি আপনাকে উপস্থাপন করতে চাই, নিশ্চয়ই আমাদের সরকারি কর্মকর্তারা কাজ করেন, কাজ না করলে দেশ চলে কিভাবে, দেশে বিদেশে তারা নিশ্চয়ই কাজ করেন। আবার যে কিছু অসৎ আছে দেশে এবং বিদেশে সব জায়গায়, সেটা আমরা সবাই জানি, এটা প্রতিটা জায়গায় আছে। সাংবাদিকদের মধ্যে দুর্নীতিবাজ আছে, তো থাকবে না কেন? এটা বিশ্বব্যাপী, পৃথিবীব্যাপী আছে। দূতাবাসেও আমার একটা বিষয় হয় একটু মনে রাখা দরকার, ওখানে কিছু নামধারী সাংবাদিক থাকে, কিছু স্বঘোষিত নেতা থাকে যারা সরকারের তোষামোদী করে, দলের তোষামোদী করে। ওই স্বঘোষিত নেতা কিংবা স্বঘোষিত সাংবাদিক ওরা থাকে ধান্দার তালে। ওরা হয়তো দূতাবাসের কোনো কর্মকর্তাকে খুব খাতির করে, মিলে মিশে ওখানে ঢুকতে সুবিধা হয়, ওদেরকে এক ধরনের আপনার প্রলুব্ধ করে রাখে, ওদেরকে মিথ্যে তথ্য উপস্থাপন করতে পারে। সেটা হয়তো দূতাবাস মনে করছে যে সেই বিষয়গুলো সত্য। অর্থাৎ বিষয়টা আমি আন্দাজ করছি না, শুধু আমি কিছু তথ্য বিষয়টা নিয়ে জানি। তো সেই ক্ষেত্রে যদি এমনটা হয় যে দূতাবাসের কর্তৃপক্ষ ঠিকই কাজ করছেন, কিন্তু ইনফরমার যারা তাদেরকে সহযোগিতা করছেন লেবানন প্রবাসীদের নাম বলে, অর্থাৎ দলীয় সাইনবোর্ড ব্যবহার করে কিংবা আপনার ওই কি বলা হয় সাংবাদিকতার সাইনবোর্ড ব্যবহার করে, তারা হয়তো কিন্তু দূতাবাসকে বিভ্রান্ত করতে পারেন। বিষয়গুলো আমাদের একটু গভীরে গিয়ে পর্যবেক্ষণ করলে ভালো হয়। আর আপনাকে আবার ধন্যবাদ নবীন নেওয়াজ সাহেব, যিনি আমাদের মাননীয় সাবেক সংসদ সদস্য। তিনি বরাবরই আমাদের প্রতিটা অনুষ্ঠানে, শুধু প্রবাসীদের জন্য নারী নির্যাতন থেকে শুরু করে, আমাদের এখানে মন্ত্রী মহোদয়রা এসেছেন, আমাদের এখানে অনেক সংসদ সদস্য এসেছেন, তিনি আমি দেখেছি প্রত্যেককে তিনি তার সঙ্গে যিনি আছেন তাকে তিনি বিষয়টি অনুধাবন করানোর জন্য তার মতো করে তিনি বক্তব্য উপস্থাপন করেছেন। আমি আপনাদের কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। একটা গণমাধ্যমে আপনারা আমাদেরকে প্রেরণা দেন, আপনাদের এই প্রেরণার কারণেই আমরা গণমাধ্যমে কাজ করতে সাহস পাই। আমরা ধন্য মনে করি যে আপনারা আমাদের পাশে আছেন। আমি আবারও কৃতজ্ঞতা জানাই আপনাদের সবাইকে। ধন্যবাদ। ধন্যবাদ শাহরিয়ার ভাই। আমি যাবো আমাদের সাথে করিম ভাই। আপনি করিম ভাই কিন্তু 1 মিনিটে শেষ করুন প্লিজ, আমরা অনুষ্ঠান শেষ করতে হবে। আমাদের মাননীয় সংসদ সদস্য খুব ব্যস্ত এবং আমাদের নবীন নওয়াজ ভাই খুব ব্যস্ত মানুষ। আমরা 1 মিনিটে, জি 1 মিনিট। ধন্যবাদ রূপক দা আপনাকে, প্রবাস দর্পণ আবারও আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আমি সর্বপ্রথমে
অভিনন্দন জানাই লেফটেন্যান্ট জেনারেল মাসুদউদ্দিন স্যারকে, সাবেক অস্ট্রেলিয়া হাই কমিশনার। উনি গুরুত্বপূর্ণ কথা বলেছেন, এই জন্য লেবানন প্রবাসীর পক্ষ থেকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। স্যারের সাথে আমি একটু সংযুক্ত করতে চাই, সেটা হলো স্যার, আমরা কিন্তু দেশে যেতে চাচ্ছি না, আমরা দেশে বেকারত্বের বোঝা হতে চাই না, কিন্তু আমাদের একটু রিকোয়েস্ট হলো যে বাংলাদেশ সরকার ঋণের ব্যবস্থাটা সহজ সত্যি, যারা আমরা প্রবাসী আছি বাড়িতে 1.5-2 বছর ধরে কোনো টাকা দিতে পারছি না, আমাদের কিন্তু ছেলে সন্তান আছে যাদের অর্থের অভাবে লেখাপড়া করতে পারতে আসে না, এমনকি কারো কাছে ভিক্ষা বা সাহায্য চাইতে পারতে আসে না। আমরা এতদিন টাকা দিছি, সংসার চলছে, লেখাপড়া করতে পারছি, এখন কিন্তু পারছি না। একটা অনুরোধ থাকবে, সেটা হলো আমাদেরকে যারা প্রবাসে আছে তাদেরকে যেন, প্রবাসে যারা আছে তাদেরকে সহজ সত্যি বিনা সুদে যাতে একটি ঋণের ব্যবস্থা করা হয়। আরেকটি বিষয়, গতকালকার দূতাবাস থেকে একটি প্রেস বিজ্ঞপ্তি না, একটি ভয়েস আমি শুনতে পাইছি কোনো এক নেতার মাধ্যমে, যে যারা লেবাননে বিভিন্ন সমস্যা বা অসুস্থতা আছে তারা যেন দূতাবাসে যোগাযোগ করেন, দূতাবাসের পক্ষ থেকে তারা চিকিৎসার সহযোগিতা করবেন। এটা ধন্যবাদ দূতাবাসের পক্ষকে। আরেকটি বিষয় আমি স্যার বলবো, যে আমাদের লেবাননে যারা একেবারে কাগজপত্র নেই, তারা অনেক দিন চেষ্টা করতে আছে, তাদের কোনো ডকুমেন্টস নেই, তারা বাংলাদেশের নাগরিক, তারা কন্ট্যাক্ট থেকে বেগে আসছে নির্যাতনের কারণে, তাদেরকে যেন দ্রুত দেশে নেওয়ার ব্যবস্থা করায় সরকারি পক্ষ থেকে, এটি আবেদন। আর আমরা কি বলবো স্যার, আমাদের অবস্থাটা একেবারে শোচনীয়। ধন্যবাদ রূপক দা, আপনাকে ধন্যবাদ শরীফ ভাই। যাওয়ার একটু শাহেদ ভাই গেছে, শাহেদ ভাই একটু সংক্ষিপ্ত করবেন। ধন্যবাদ রূপক দা। সত্যি আমাদের লেফটেন্যান্ট জেনারেল মাসুদ চৌধুরী স্যার প্লাস আমাদের নবী নওয়াজ স্যারের সাথে আরো কয়েকবার আমাদের লাইভে সাক্ষাৎকার হয়েছে। উনি বরাবরের মতনই সুন্দরভাবে কথা বলে পয়েন্ট ইঙ্গিত করে দিয়ে যান, নির্দেশনা পূর্বক খুব সুন্দরভাবে বলেন। স্যারের সাথে আমি একটা কথাই যোগ করতে চাচ্ছি, যেটা ফ্লাইটের ব্যাপারে স্যার জিনিসটা বুঝছেন ওইটা একটু ভিন্ন ধরনের। মানে কথাটা এরকম যে যেখানে $400 হার্ড ক্যাশ চাচ্ছে, এই লেবাননে কিন্তু বিভিন্ন এয়ারলাইন্স আছে যারা লেবানিজ পাউন্ড নিচ্ছে। অর্থাৎ আপনি যদি একটা সিঙ্গেল টিকিট এখান থেকে বাংলাদেশে যাওয়ার জন্য তাদের কাছ থেকে ক্রয় করতে যান, তাহলে তারা ওই $400 $450 বলতেছে। স্যার পয়েন্টটা একটু খেয়াল করেন স্যার, সরি স্যার, $400, কিন্তু তারা লেবানিজ পাউন্ডে তাদের কাছে যখন আপনি টিকিট কিনতে যাবেন, তারা লেবানিজ পাউন্ডে 4 লাখ করে, অর্থাৎ $100 $100 ইকুয়াল টু 4 লাখ, সেভাবে তারা গণনা করে। আমি যদি $100 লেবানিজ পাউন্ড 4 লাখ করে দিতে যাই, তাহলে 1,06,00,000 লিরা আমি একটা টিকিট পাইতেছি। অর্থাৎ লেবানিজ পাউন্ডে আমি এই দেশের টিকিট পাচ্ছি দেশে যাওয়ার জন্য, যারা অবৈধ। আমার ইয়েটা হলো যে স্যার, সেই কাগজগুলা, অর্থাৎ অবৈধ যারা দেশে যাওয়ার জন্য ডকুমেন্টস গুলো দরকার, সেই ডকুমেন্টস গুলো যদি প্রোভাইড করে তাদের হাতে দিয়ে দেয়, তারা নিজেরা টিকিট কাটুক লেবানিজ পাউন্ড দিয়ে, তাহলে তাদের আর ডলারের জন্য চিল্লাতে হচ্ছে না। অর্থাৎ তারা বাংলাদেশ থেকে যদি $150 কালেক্ট করে ওইটা ব্ল্যাক মার্কেটে বিক্রি করে লেবানিজ পাউন্ড নিয়ে, সেই লেবানিজ পাউন্ড দিয়ে তারা টিকিট কাটতে পারে। তাহলে $150 আর $160 সে লেবানিজ পাউন্ড দিয়ে টিকিটটা যদি কাটতে পারে, তাহলে সেই হার্ড ক্যাট $400 দিয়ে কেন টিকিট কেটে বাংলাদেশে যেতে হবে? আমার কোনো স্যার এখানে কারোর সাথে বিরোধিতা নেই। আমার কথা হলো, আই এম গেটিং লিটল মানি, বাই পেইং লিটল মানি আই ক্যান গো ইন বাংলাদেশ, হোয়াই আই উইল পে মোর। এই পয়েন্টগুলোই বুঝাতে চাচ্ছি স্যার। আমি এখানে প্রবাসী ভাইদের পক্ষ থেকে, ভাই বোনদের পক্ষ থেকে এইটুকুই চাচ্ছি আমি, যে তারা যদি অল্পভাবে এইভাবে যদি যেতে পারে, তাহলে তাদেরকে সেই জিনিসটা করে দেওয়া হোক, আর কিছু না। আর যারা এখানে আছে তাদের জন্য অন্ততপক্ষে আমাদের ভাগ্যে কি একটু ঔষধও থাকবে না? আমাদের ভাগ্যে কি একটু ভ্যাকসিনেশনও থাকবে না? আমরা একটা এত বড় একটা নামি দামি দেশের, যেখানে রোহিঙ্গা 7-8 লক্ষ, যেখানে 6-7 লক্ষ রোহিঙ্গাকে জায়গা দেওয়া হয়েছে, এখন তারা 10 লক্ষতে পরিণত হয়েছে, তাদেরকে ভাষান্তরে নিয়ে এত সুন্দরভাবে হাই স্ট্যান্ডার্ড ভাবে ঘর বাড়ি তৈরি করে দেওয়া হচ্ছে, সেখানে আমরা ঔষধ পাবো না, আমরা এই চিকিৎসা পাবো না। এই জিনিসটা কি আমাদের জাতির পিতা কি এই জিনিসটা চেয়েছেন?
যেখানে আমি একজন বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী এবং লেবাননে আমি একজন বঙ্গবন্ধুর আদর্শে লেবাননে যে আওয়ামী লীগ আছে সেই আওয়ামী লীগের একজন আমি উপদেষ্টা। আমি আমার মাননীয় আমার দেশের বিরুদ্ধে কোনো কথা বলতেছি না, কিন্তু আমি তো এই জিনিসটা দাবি করতে পারি আমার মমতাময়ী মায়ের কাছে। আমি একজন নাগরিক হিসেবে তো আমি এটা পেতে পারি, এটা তো আমার পাওনার অধিকার। ধন্যবাদ শাহেদ ভাই, ধন্যবাদ। আমি একটু যাব এই জিনিসটাই স্যার, শুধু এই জিনিসটাই আমাদের প্লিজ, কিভাবে কোথা থেকে কে করবে আমরা জানি না, দয়া করে এই জিনিসটা করে দেন। যারা আছে তাদের জন্য একটু চিকিৎসার ব্যবস্থা, সুচিকিৎসার ব্যবস্থা প্লাস ভ্যাকসিনেশনটা। আর যারা যেতে চাচ্ছে, যারা আর কোনো উপায়ন্ত দেখতেছে না, কোনো দে ডোন্ট হ্যাভ এনি ওয়ে, তারা এখানে থাকলেও না খেয়ে আস্তে আস্তে মরবে। আর দেশে গেলে অন্তত পক্ষে রাস্তা হেঁটে হেঁটে বাগান থেকে একটা শাক উঠেও হলো খাইতে পারবে, যেটা এই দেশের পাথর ছাড়া কিছু নেই। এই দেশ যদি বাংলাদেশের মতন শাকসবজিতে ভর্তি থাকতো তাহলে আমাদের বাংলাদেশিরা সেটাই করতো, দেশে গেলে কিন্তু সেটাও করতে পারবে। ধন্যবাদ স্যার আমার কথাটাকে শোনার জন্য। স্যার ধন্যবাদ। আমি একটু যাবো কামাল হোসেন ভাই, একটু সংক্ষিপ্ত করতে হবে। জি দাদা, ধন্যবাদ আপনাকে আবারও। আর আমি বিশেষ করে ধন্যবাদ দিতে চাই আমাদের জেনারেল চৌধুরী সাহেবকে, কারণ উনি স্পষ্ট করে আসলে বলছেন যে সমস্যাগুলো কোন কোন জায়গায় টাচ করতে হবে। উনি আরেকটা কথা বলছেন যে অন দ্য স্পট যিনি আছেন ওনার কথাটাই সবচাইতে গুরুত্বপূর্ণ হবে। আমরাও সেটাই বলি, আমরাও সেটাই জানি। তো আমি আমাদের এই জেনারেল স্যার উনি তো বলছেন যে উনি চেষ্টা করবেন এবং বিভিন্ন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে উনি যাবেন, তো উনি বিষয়গুলো অবশ্যই তুলে ধরবেন এবং আমাদের প্রধানমন্ত্রীর পর্যন্ত দিবেন, যত তাড়াতাড়ি সম্ভব আসলে এখান থেকে মানুষগুলোকে উদ্ধার করে নেওয়ার চেষ্টা করবেন। এটাই আমি প্রত্যাশা করি ওনাদের কাছে। আমাদের লিডারও আছেন নওয়াজ সাহেব, তারপর আমাদের জেনারেল চৌধুরী সাহেব, দুজনে গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। তা আমি আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাই। আমার কথা এখানে শেষ করতেছি দাদা। ধন্যবাদ। যাবো আমি মহিদুল ইসলাম টনি। জি ধন্যবাদ দাদা আবার সুযোগ দেওয়ার জন্য আমাকে। আমি ধন্যবাদ দিতে চাই লেফটেন্যান্ট জেনারেল মাসুদ চৌধুরী এমপি সাহেবকে এবং আমাদের প্রিয় নেতা নবী নেওয়াজ ভাই। দুজনে যথার্থই বলে গেছেন এবং কিছু কিছু পয়েন্ট নোট করেছেন। আমি সেই জায়গাতে এতটুকুই বলতে চাই যে এখানে যেহেতু আমাদের বাংলাদেশ এয়ারলাইন্স থেকে যে বাংলাদেশ বিমানগুলো এখানে আসছে আমাদের প্রবাসীদেরকে নিয়ে যাওয়ার জন্য, বিমানগুলো যদি ফাঁকা এসে থাকে, এখানে সবারই কিন্তু একটা আপনার আকাঙ্ক্ষা ছিল যে মেডিসিনের যে বিষয়টা, আমি আশা করবো আপনি নোট করবেন স্যার, তো যেন এই বিমানে যেন আমাদের জন্য কিছু ওষুধ এবং কিছু খাদ্য সামগ্রী যেগুলো আমাদের খুব বেশি প্রয়োজনীয়, প্রাথমিক অসুস্থতার ক্ষেত্রে যেগুলো আমাদের প্রয়োজন হয় যে মেডিসিন গুলো, সেগুলো যেন আমাদের লেবাননে প্রেরণ করা হয়। তাহলে হয়তোবা আমরা যে অসহায় মানুষগুলো আছি, যারা আমরা টাকার অভাবে মেডিসিন কিনতে পারি না, হয়তোবা আমরা সেই মেডিসিন গুলো খেয়েও কিছুটা ভালো থাকতে পারবো। এবং আরেকটু বলতে চাই আমি, যত দ্রুত সম্ভব এই লেবানন প্রবাসীদেরকে যেন বাংলাদেশে সম্পূর্ণ সরকারি খরচে যেন ফিরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। এবং আমি মনে প্রাণে বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অবধি এই কথাগুলো পৌঁছালে উনি তাৎক্ষণিক ব্যবস্থা নিবেন। কিন্তু কিছুক্ষণ আগেই আমাদের প্রিয় নেতা এবং লিডার বলে গেছেন যে আমলাতন্ত্রের কিছু বিষয় থাকে, তো এই আমলাতন্ত্র বিষয়ের কারণে হয়তোবা মাননীয় প্রধানমন্ত্রী অবধি কথাগুলো পৌঁছাচ্ছেন না। তবে আমি আশাবাদ এবং আশা রাখি লেফটেন্যান্ট জেনারেল মাসুদ চৌধুরী স্যার নিশ্চয়ই এই কথাগুলো যত দ্রুত সম্ভব মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টিতে আনতে সক্ষম হবেন। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ মহিদুল ইসলাম টনি। আমি যাবো আমাদের সাথে আছেন যুবলীগের কেন্দ্রীয় প্রেসিডেন্ট সদস্য সাবেক সাংসদ নবী নেওয়াজ ভাই। নবী নেওয়াজ ভাই একটু আনমিট করতে হবে, আনমিট করতে হবে নবী নেওয়াজ ভাই। জি আসলে অনেক কথা শুনলাম, আগেও শুনে এসেছি, আজকেও শুনলাম। মূলত বিষয়টি এরকমই যে আমরা এখানে পেয়েছি যে আমাদের করিম যে কথা বললেন যে অনেকে দেশে ফিরতে চায় না, এই মানুষগুলোকে অন্তত সরকার বিনা সুদে যদি ঋণ দিতে পারে, মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনেক পদক্ষেপ থাকে, বিশেষ করে তাদের সুবিধা অসুবিধা দেখার জন্য এগুলো থাকে। সেখান থেকে সরকার যদি মনে করে যে কোনো পদ্ধতি, কোনো সিস্টেম চালু করে তাদেরকে একটা সুদের ব্যবস্থা করা, ঋণের ব্যবস্থা করা, এই ব্যাপারটি করা যেতে পারে। আসলে আমার মনে হয় এই বিষয়টি উঠে আসবে। যারা বিশেষ করে অবৈধভাবে আছে তাদেরকে ফিরিয়ে নিয়ে আসার ব্যাপারে পদক্ষেপটি, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা বাঙালি জাতি, আমরা বাংলাদেশে বসবাস করি, আমরা নিজেরা জানি যদি হঠাৎ করে একটি মানুষ রাস্তায় পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে, মানুষটি কোনো কাজে লাগে না, মানুষের কাছে হাত পেতে কিন্তু খাবার খাচ্ছে,
এই মানুষটা কোনো কারণে যদি দুর্ঘটনায় আক্রান্ত হয়, কোনো গাড়ির নিচে চাপা পড়ে, আমরা সবাই কিন্তু সোচ্চার হয়ে যাই যে একজন মানুষকে চাপা দিয়ে চলে গেল, তখন ট্রাকের মালিক, ট্রাকের ড্রাইভার থেকে শুরু করে মামলা করে আমরা হুলস্থুল করে ফেলে দিই। তাহলে আমাদের দেশের একজন নাগরিক, এই দেশের মানুষ, একজন মানুষ, তো আমরা মানবিক মানুষ, তাহলে সেই মানুষ হিসেবে বিদেশে যে নাকি অবৈধভাবে হোক বৈধভাবে হোক সে তো মানুষ। সেজন্যই যে আমাদের চৌধুরী সাহেব মাননীয় এমপি মহোদয় বললেন যে বাংলাদেশের সরকার কিন্তু রোহিঙ্গাদের ব্যাপারে, আমি যতটুকু জানি যে দশম সংসদে কথা বলার সময় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্যে বলেছিলেন যে আমরা যদি 18 কোটি মানুষকে খাওয়াতে পারি, 18 কোটি মানুষকে যদি নিয়ন্ত্রণ করতে পারি, মাত্র 10 লাখ 12 লাখ মানুষকে কেন পারবো না। এই যে কথাটি বলেছেন, এবং ওনার ছোট বোন শেখ রেহেনা উনিও কিন্তু বলেছিল যে আপা দেখো যে এত মানুষকে খাওয়াও, কেন এগুলো পারবে না। তার মানে এই জায়গাটিতে আমরা দেখেছি যে মাননীয় প্রধানমন্ত্রী এবং তার বোনের যে মধ্যে যে মানবিক যে গুণাবলী আছে, এই গুণাবলীর কারণে আমরা যদি কোনো উদ্যোগ নেই, ওনার কাছে পৌঁছাতে পারি, যেটি এমপি মহোদয় বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পৌঁছাতে পারলেই এটা সম্ভব সহজে। আর পাশাপাশি আরেকটু জানতে পারলাম যে মন্ত্রী মহোদয় যেহেতু ওনার বন্ধু মানুষ, অত্যন্ত কাছের, আমি প্রথমেই বলেছি কথাটি যে উনি বয়োজ্যেষ্ঠ মানুষ, অত্যন্ত নরম মানুষ। আমার কাছে মনে হয় যদি ব্যাপারটা বুঝিয়ে বলা হয়, যে কোনো পথ একটা খুঁজে বের করতে পারবে। সেই জন্যই আজকের এই যে প্রবাস দর্পণে আপনি একটা একেবারে স্পেশাল ভাবে লেবাননকে উদ্দেশ্য করে যে বিষয়টি নিয়ে এসেছেন, সেই বিষয়টি অত্যন্ত গুরুত্ব বহন করে আমি মনে করি আজকের এই টকশো বা আলোচনা অনুষ্ঠান বা অনলাইনের আমাদের যে কথোপকথন। তো সেই জন্যই আমি বলবো যে শেষ পর্যায়ে যে কথাটি আমার ছোট ভাই বলেছে, যে বিশেষ করে শাহেদ ভাই কথাটি বলেছে যে চিকিৎসা ব্যবস্থা এবং ভ্যাকসিনের যে ব্যাপারটা, এটি আমাদের এমপি মহোদয় বললেন, এই বিষয়টি গুরুত্ব পায়। কারণ এই মুহূর্তে মানবিক বিষয়, আমরা চিকিৎসার ক্ষেত্রে কিন্তু সরকারিভাবে, আমি কয়েকদিন আগে আমার এলাকায় গিয়েছি, আমি হাসপাতালে একটু মনিটরিং করতে গিয়েছি, এর আগেও আমি বারবার গিয়েছি। তো সেদিন যে দেখলাম, আমি প্রত্যেকটি রোগীকে জিজ্ঞাসা করলাম যে ওষুধপত্র সরকারিভাবে কি কি দিচ্ছে। আমি দেখলাম যে ম্যাক্সিমাম ওষুধ আমাদের দেশের মানুষের চিকিৎসা ব্যবস্থার জন্য সরকার এত পরিমাণে টাকা বরাদ্দ করে যাচ্ছে যে সেখানে ম্যাক্সিমাম ওষুধ কিন্তু পাচ্ছে। আমার উপজেলা পর্যায়ে যে হাসপাতাল মানে স্বাস্থ্য কমপ্লেক্স আছে সেখানে। তো আমি মনে করি সরকারের এই জায়গাটিতে যদি কোনো কারণে এই যে লেবাননে যারা মানবেতর জীবনযাপন করছে, এই মানুষগুলোর জন্য ঔষধ, ভ্যাকসিন, এটি বললে অবশ্যই সম্ভব। ওই ছোট ভাই কামাল হোসেন বলেছে যে বিমানটি আমাদের দেশ থেকে যাবে আমাদের ওখানকার যারা প্রবাসীদের আনার জন্য, সেই বিমানে করেই কিন্তু আনতে পারে। সরকারিভাবে আমরা অনেক রকম শুনি আর কি, জানি না যে সরকারি কর্মকর্তা যারা থাকেন তারা খরচ বাড়ানোর জন্য বা খরচ বিল ভাউচার করার জন্য অনেক সময় আলাদাভাবে বিমানের ভাড়াটা ধরার ব্যবস্থা করেন। আমি মনে করি একটা ছোট ভাই হিসেবে ও যে কথাটি বলেছে অত্যন্ত চমৎকার একটি কথা বলেছে, কেননা আমরা লেবাননবাসীদেরকে নিয়ে আসতে যাব, সেখানে ওই সেই বিমানে করে যদি আমরা ওষুধ ভ্যাকসিন নিয়ে যাই, তাহলে এটি অত্যন্ত ভালো একটি কাজ হতে পারে। আমি সবাইকে শুভেচ্ছা ধন্যবাদ জানাই। আগামী দিনে আমি মনে করি অল্প দিনের মধ্যেই আজকের এই কথোপকথনের মাধ্যমে আমরা বিশেষ করে শাহরিয়ার ভাই তো ওত পেতে থাকেন, কোথায় কে কিভাবে বলছেন, চমৎকার ভাবে উনি বলেছেন যে বিষয়টি উদ্বুদ্ধ করার জন্য উনি যে কাজ করে যাচ্ছেন, এটি আসলেই চমৎকার একটি বিষয়। রূপক দাও পেয়েছেন শাহরিয়ার ভাইকে। আমি মনে করি যে এরকম বিশেষ করে আমরা মানবিক মানুষ, আমরা সমাজ সেবক হিসেবে কাজ করি, সমাজের জন্য কাজ করি। এই লেবাননের মানুষ কাউকেই কিন্তু শাহরিয়ার ভাই ছিলেন না, স্বাভাবিকভাবেই সেই মানুষগুলোর কথা শুনেই উনি যেভাবে উদ্যোগ নিয়ে আগানোর চেষ্টা করছেন, মাঝে মাঝে রূপকদাকে সহযোগিতা করতেছেন, আবার কাকে কোত্থেকে নিয়ে আসতে হবে, কারে দিয়ে কথা বলাতে হবে, এই যে এর মধ্য দিয়েই আমি মনে করি যে আমাদের লেবাননের যে ভাইয়েরা আছেন, যারা প্রবাসী আছেন, তাদের সহযোগিতার জন্য আমাদের হাত বাড়িয়ে দিতে পারবো। আগামী দিনে এই কথা বলে আমি মনে করি যে আগামী দিনে আমরা এদের সহযোগিতার হাত বাড়ানোর আশ্বাস দিয়ে যখন যেখানে সম্ভব, আমি আজকে গিয়েছিলাম প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে গিয়েছিলাম, যদিও যিনি দায়িত্বপ্রাপ্ত উনি ছিলেন না, কিন্তু অন্য একজন আমাকে বলেছেন যে নিবন্ধনের কাজটি সম্ভবত এই 7 তারিখ 5 তারিখের কথা বললেন, সম্ভবত যে কাজটি চলছে, আমরা এগিয়ে যাচ্ছি, যে কোনো প্রকারে আনার ব্যবস্থা করব। এমপি মহোদয় বলেছেন যে অল্প সংখ্যক কর্মকর্তা দিয়ে কাজ চলছে, তো এটি কিন্তু ভালো সংবাদ, আমরা কাজ করতে পারি। সবাইকে শুভেচ্ছা ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। খোদা হাফেজ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
ধন্যবাদ নবীনওয়াজ ভাই, ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা ব্যস্ত সময় সময় দেওয়ার জন্য। আমরা প্রবাস দর্পণ আমরা নিয়মিতই আমরা বিভিন্ন দেশের সমস্যাগুলো আমরা তুলে ধরি এবং আমাদের প্রতিটা অনুষ্ঠানে মাননীয় সংসদ সদস্য, মন্ত্রী মহোদয় তাদেরকে রাখি। আমরা চাই যে যারা বাংলাদেশটা পরিচালনা করেন তারা যদি এই সমস্যাগুলো শুনেন তাহলে অবশ্যই সমাধানের পথ বের করবেন। আমাদের অনুষ্ঠান একবারে শেষ পর্যায়ে আমি যাব আজকে অনুষ্ঠান আমাদের মাননীয় সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল অবসর মাসুদ্দিন চৌধুরী এমপি মহোদয়ের কাছে। যদি একটু বলেন আমাদের অনুষ্ঠান শেষ পর্যায়ে আজকে আপনার সমাপনী বক্তব্য দিয়ে আমরা অনুষ্ঠান শেষ করবো। ধন্যবাদ। এটা আগেই বলেছি, আজকেরটা মানে অনুষ্ঠানটা এমন একটা বিষয় নিয়ে যেটা প্রত্যেকটা মানুষের, যারা আজকে আমরা এখানে কথা বললাম, যারা এই কথাগুলো শুনলো, প্রত্যেকের হৃদয়কে স্পর্শ করবে। এবং আমি আমার দৃঢ় বিশ্বাস প্রত্যেকটা মানুষ যে শুনছে সে কাজ করতে পারুক কি না পারুক, তার মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা এমন ভাবে তৈরি হয়েছে যে কিছু না কিছু করা উচিত এই মানুষগুলোর জন্য, এদের সাহায্য করা উচিত। আর যে প্রপোজালটা কামাল হোসেন সাহেব দিয়েছেন যে এখান থেকে যদি এয়ারক্রাফট যায় বা নেভির যায় বা এয়ারফোর্সের এয়ারক্রাফট যায়, মেডিসিন ক্যারি করা ইজ জাস্ট নট এ প্রবলেম। এটা ভেরি ইজিলি করা যায়। আমি একটা জিনিস বিশ্বাস করি, আমি যদি আমার সদিচ্ছা থাকে, রাস্তা বের করা কিন্তু কোনো কঠিন কাজ না, যে কোনো সময় করা যায়। আমার ইচ্ছাটাই হচ্ছে সবচেয়ে বড় কথা, এবং ইচ্ছা থাকলে একাধিক রাস্তা বের হয়ে আসবে। আমি একটা ছোট্ট উদাহরণ দিই। আমি যখন অস্ট্রেলিয়াতে যাই হাই কমিশনার হিসাবে, তো আমি নিজে 2-3টা টার্গেট ঠিক করলাম। একটা হচ্ছে যে আমার পলিটিক্যাল রিলেশনশিপ তো অস্ট্রেলিয়ার সাথে নিউজিল্যান্ডের সাথে বেশ ভালোই আছে, তো আমি আমার কমার্শিয়াল সেক্টরে একটু নজর দিই যাতে করে আমার এক্সপোর্ট গ্রোথ হয়। এবং আছে খুব গর্বের সাথে বলতে পারি, আমি 5.5 বছর হাই কমিশনে ছিলাম, 5 বছর পরের স্টেট হচ্ছে আমার এক্সপোর্ট গ্রোথ হয়েছিল 987.5%, যেটা মানে পসিবলি রেকর্ডের ইতিহাসে কোথাও নাই। যার জন্য আমাকে কষ্ট করতে হচ্ছে, হ্যাভ টু নক ইচ এন্ড এভরি পসিবল ডোর, গিয়ে বোঝাতে হয়েছে। এবং এখন অস্ট্রেলিয়াতে প্রত্যেকটা দোকানে গেলে আপনি বাংলাদেশি পণ্য পাবেন। তো ঠিক একইভাবে আরো অনেকগুলো আমার মানে প্ল্যান ছিল কাজ করার। আজকে যদি আমাদের অ্যাম্বাসাডার যিনি আছেন ওনার প্ল্যান থাকে, আমি আমার এই মানুষগুলোকে ভালোভাবে ট্রিট করব। লেবাননে থাকতে চাইলে লেবাননে করব, লেবানন থেকে চলে যেতে চাইলে চলে যাওয়ার ব্যবস্থা করা যাবে ইনশাল্লাহ। আর আমার তরফ থেকে আমি আবারও বলছি যে চেষ্টাগুলো যেখানে যেখানে করার দরকার আমি অবশ্যই করবো। সবাইকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য, ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি একটু জানিয়ে নিতে চাই, আগামীকাল আপনারা জানেন যে আন্তর্জাতিক নারী দিবস, এই উপলক্ষে প্রবাস দর্পণ বিশেষ অনুষ্ঠান আয়োজন করেছে। আমাদের অতিথি প্যানেলে থাকবেন মাননীয় সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তার মীরা এমপি, আমাদের সাথে থাকবেন ডাকসুর সাবেক বিপি, খেলাঘরের চেয়ারপারসন এবং এই বছর 21শে পদকপ্রাপ্ত ডক্টর মাহফুজা খানম। আমাদের সাথে থাকবেন বাংলাদেশের কমিশনারি কেন্দ্রীয় কমিটির সদস্য লুনানুর, আমাদের সাথে থাকবেন সমাজকল্যাণ সংস্থা জেসমিন পেমা। আগামীকাল অনুষ্ঠান বাংলাদেশ সময় রাত 9টায়, ইউকেশন বিকাল 3টা থেকে আমন্ত্রণ রইল। এবং আজকে যে অনুষ্ঠানে আমাদের অতিথিবৃন্দ এবং আমাদের যারা লেবানন থেকে সংযুক্ত হয়েছিলেন, আমরা একটা জিনিস মনে করি যে এই সমস্যাগুলা প্রবাস দর্পণ নিয়মিত তুলে ধরছে। আমরা আশা করি এই সমস্যার সমাধান হবে এবং এই সমস্যা সমাধানের মাধ্যমে যারা লেবাননে আটকা পড়ে আছেন, অনেক দর্শক আসলে অনেক কমেন্টস করেছেন, আমরা আসলে সব কমেন্টস পড়তে পারিনি সময়ভাবে। আমরা আশা করব আপনাদের সমস্যা সমাধান হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আগামীকালকে অনুষ্ঠান থেকে আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাই। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।